আচ্ছা, এখন তাহলে দেখো, প্রশ্নগুলো তো দেখছো তাই না মোটামুটি? এখানে যে কতগুলো নিয়ম আছে, যে হুন্ডের নীতি, ইলেকট্রোমিনাস থেকে একটু আছে, তারপরে যে বোর পরমাণুর মডেল, অরবিটাল সম্পর্কে জানবো, আর কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা কি দেখবো, পলির বর্জন নীতি। এই যে আবার এখান থেকে দেখো কিছু কিছু প্রশ্ন আছে যেগুলা অন্য অধ্যায় নিয়ে গেছে, যেমন তেজস্ক্রিয়তা নামে নতুন একটা অধ্যায় আছে, সেখানে নিয়ে গেছে। তার আইসোটোপ, আইসোবারা, এইসব জিনিসগুলো আমরা দেখবো। যে কোয়ান্টাম সংখ্যা তো আমরা বললামই। আর কোয়ান্টাম সংখ্যা পড়লে আমরা দেখবো, যে হিসাব করতে পারবো, যে তোমাকে যে কোনো একটা সেল বলে দিল, বললো যে এখানে তুমি ইলেকট্রন হিসাব করে বের করো, তুমি হিসাব করে বের করতে পারো। আবার বললো যে তোমাকে অমুক অরবিটাল গঠন সম্ভব কি সম্ভব না, আমরা নিয়ম দেখবো। নিয়ম দেখলে তখন তোমাকে যেটাই দেখ, তখন তুমি নিজ থেকেই কি ওগুলা নিজ থেকেই পারবা। আর ইলেকট্রন বিন্যাস এগুলো আমরা তোমাদের শিখাই ফেলছি, মানে আগে এখানে ছিল। এখন তো আমরা ইলেকট্রন বিন্যাস, পদার্থ সারণীতে ইলেকট্রন বিন্যাস শিখাইছি না? পদার্থ সারণীতে আমরা ইলেকট্রন বিন্যাস শিখাইছি। তো ওগুলা এগুলা সেম জিনিস। এবার এখান থেকে আসছে কি শুধু আহ্বায়ক নীতি। হ্যাঁ, না শুধু আহ্বায়ক আসছে, এই যে 24, 24 শুধু ওই ওই দেখো, ওইটা ওইটা হলো অমাবস্যার চাঁদ, 2 দিন পর পর আসে। তো বৃষ্টির সাদা কিনো না কেন? না হলো ওই যে বিকাশে লোন দেয়, লোন নিয়ে ছাতা কিনবে, ছাতা কিনা তারপর ক্লাস যেন মিস না যায়। হ্যাঁ, ও হ্যাঁ না, এ একদম শুরুর দিন কথা বলছে, শুধু কথা বলছে, ওই দিন আসছিল। এরপর ঈশ্বর অবসরে গেছে গা। আবার আমরা আরেকটা জিনিস হচ্ছে কি, এই যে কেমিস্ট্রি পড়ার সময় আমরা আগে বলছি যে কিছু জিনিস বেসিক, আমরা যে যা পড়াবো সবই যে আসবে তা না, কিন্তু আমরা জিনিসগুলো বোঝার জন্য অনেক সময় আমরা ওই যে যেগুলো আসে না এগুলো থেকেও কি দু একটু বলা লাগে। এখন দেখো, যেমন পারমাণবিক নিউক্লিয়াস, এটা জীবনে আসবো না, তারপরে আমাদের এগুলো বেসিক কথা তো। না, যেটা আসবে এটা কেমিস্ট্রি। কেমিস্ট্রি হলো তোমাকে জিনিস বুঝতে হবে, বুঝলে কেমিস্ট্রি তুমি হুবহু প্রশ্ন কমন পাবা না। তুমি যদি টপিকটা বুঝো, তুমি উত্তর করতে পারবা। হ্যাঁ, এটা হলো ইয়া না যে, এই যে কি জানো, ধরো তোমাকে বললো ভেনেজুয়েলার রাজধানী কি, কারাকাস। কারাকাস, এই কারাকাস না এটা। হ্যাঁ, এই কারাকাস মুখস্থ করলে এখানে হবে না, এখানে হলে তোমাকে বুঝতে হবে। এখন দেখো, পারমাণবিক নিউক্লিয়াস, আমরা জানি পারমাণবিক নিউক্লিয়াস এমনি তো বোঝা যায় যে, মানে তার মানে এটা দ্বারা কি বুঝাইছে, পরমাণু নিউক্লিয়াস। আর পরমাণু নিউক্লিয়াস বলতে আমরা কি বুঝি? ধরো পরমাণু নিউক্লিয়াস বলতে আমরা কি বুঝি? ধরো, আরে বারে, এটা কিন্তু গোল হইব, হ্যাঁ আমারটা মাখা হয়ে যাচ্ছে থেকে। তো আমরা জানি, এটা আমরা মডেলে দেখবো পরবর্তীতে, একটা পরমাণুর যে কেন্দ্রে যে ধনাত্মক চার্জ, কেন্দ্রে কি ঋণাত্মক থাকে? যে ধনাত্মক চার্জের যে সমষ্টি, এখানে যে ধনাত্মক চার্জ থাকে, যেখানে পুঞ্জীবিত থাকে একটা পরমাণুর, ধনাত্মক চার্জ যেখানে পুঞ্জীবিত থাকে, সেটাই হলো কি তার নিউক্লিয়াস। এগুলো তো তার মানে এইসব কথাগুলো তুমি বানায় লিখবা, মানে জাস্ট তুমি জাস্ট জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, আর কিছুই না। তার মানে দেখো, একটা পরমাণুর মধ্যে যে ক্ষুদ্র জায়গায় তোমার সমস্ত ভরটা পুঞ্জীবিত থাকবে। এবং এটা কি আমরা তো জানি যে চার্জ কি ধনাত্মক। আচ্ছা, তাহলে এই যে এটাকে আমরা বলি কি তোমার পরমাণু নিউক্লিয়াস। আর যে এখানে তোমার যে ধনাত্মক চার্জ থাকে, ধনাত্মক চার্জটার আরেকটা নাম আছে, কি নাম? ওই যে কণিকার ভিত্তিতে প্রোটন। হ্যাঁ, তাহলে তার মানে প্রোটন মানে পারমাণবিক সংখ্যা, তার মানে ধনাত্মক চার্জের সংখ্যা আর পারমাণবিক সংখ্যা কি সমান, সে একই জিনিস। আবার এটা আমরা জানি যে প্রোটনে, এই যে নিউক্লিয়াসের এখানে প্রোটন ছাড়াও আরেকটা আরেকটা জিনিস থাকে। 3টা কণিকার মধ্যে ইলেকট্রন তার এখানে থাকে না, ইলেকট্রন থাকে এখানে নিউট্রন। আরেকটা থাকে কি নিউট্রন। আমরা এখানে প্রোটন এবং নিউট্রন থাকে, আর ইলেকট্রন থাকে কই? ইলেকট্রন হইলো ইলে- উড়ু উড়ু ভাব সবসময়, মানে ভিতরে ঢুকে না, মানে এখানে ঢুকে দায়িত্ব নেয় না, এই বাইরে বাইরে কি ঘুরবে, পাহারা দেয়, উড়ু উড়ু ভাব। তো তো তাহলে এই জিনিসটাকে বুঝছো? এটা বুঝতে আর কিছু লাগবে না, পরমাণু নিউক্লিয়াস বলতে এই জিনিসটাকে বোঝায়, যেখানে সমস্ত ভরটা পুঞ্জীবিত থাকে, যেখানে চার্জ ধনাত্মক, সেখানে মানে ওই চার্জের, ধনাত্মক চার্জের সংখ্যাটাকে আমরা প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাও বলি। আবার এখানে এই নিউক্লিয়াসে প্রোটন ছাড়া আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে কি নিউট্রন। এইটুক বললে বুঝার জন্য এসছে, বেশি কোনো কিছু দরকার নাই। আর আমরা এমনও আরেকটা জিনিস হলো, ওই যে মাঝে মধ্যে আসে যে অণু কি পরমাণু কি, এটা পরীক্ষা আসবে না, কিন্তু তোমাকে এই জিনিসটা সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে। যেমন হাইড্রোজেন,
এই একবার লিখছি এইচ, আর একবার লিখছি কি, তো এটাকে আমি খুশিতে লিখছি নাকি ঠেলায় লিখছি? তাহলে এটার নাম কি? হ্যাঁ, সবাই রেসপন্স করো যখন জিজ্ঞেস করবো, রেসপন্স না করলে বোঝা যাবে যে তুমি বুঝো না। আর রেসপন্স করলে তোমার তোমার জন্যই ভালো। অনেক সময় রেসপন্স করতে গিয়া ভুল অ্যান্সার বেরিয়ে যাবে আর কি, তো তাতে কি হয়েছে, পরবর্তীতে সংশোধন হবে। কারণ এটা হলো একটা পরমাণু, তাই না? এটা হলো একটা কি, অণু। তার মানে এখান থেকে আমি কি বুঝি, এ বেড়া থেকে এ বেড়া গঠিত, নাকি এ বেড়া থেকে এ বেড়াতে? তার মানে এই লোক থেকে এই লোক গঠিত হয়, তাই না? তার মানে পরমাণু মিলে কি হয়, অণু হয়। এবং রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কে, এই লোকে নাকি এই লোকে? পরমাণু। রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে কে? পরমাণু। রাসায়নিক বিক্রিয়া অণু আকারে অংশগ্রহণ করে না, আমরা অণু আকারে লিখি, পরবর্তীতে ওইটা পরমাণুতে কনভার্ট হয়ে যায় আর কি, পরমাণু হিসেবে ইয়ে করে দেয়। এগুলাই আর কি, জাস্ট একটু জানার জন্য। এরপরে তুমি আরো দেখছো যে পরমাণুর মূল কণিকা মেন, আমরা কণিকা আমরা দুই ভাগে ভাগ করি, মূল কণিকা দুই ভাগে, একটা হলো স্থায়ী কণিকা আর একটা স্থায়ী কণিকা। স্থায়ী কণিকাটাই আমরা সবচেয়ে বেশি জানি, যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এটা, তাহলে তোমাকে যদি পরমাণুর মূল কণিকা সম্পর্কে লিখতে বলে, তাহলে তুমি বলবে স্থায়ী, অস্থায়ী। আর স্থায়ী গুলো তুমি নাম জানো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের সম্পর্কে একটু জানবো। জানবো কি, বেশি বেশি কিছু জানবো না, শুধু জানবো ধরো কোন বেড়া আবিষ্কার করছে, এ বেড়া চার্জ কি, এ কমন জিনিসগুলো কই থাকে, যেগুলো আমি জানি। এই তিন চারটা পয়েন্ট লিখলেই তো তোমার এই জিনিসটা বড় হয়ে যায়, তাই না? খুব বেশি কিছু পড়া দরকার না। আর হলো কিছু অস্থায়ী কণিকার নাম শিখবা। কিছু কি, এই যে অস্থায়ী কণিকার নাম শিখবা, যেমন কি পায়ন, নিউট্রন, বা তুমি ওই যে, হ্যাঁ, নিউ, হ্যাঁ, পায়ন, নিউন, নিউট্রিনো, মেসন। তার মানে কয়েকটা জিনিসের নাম লিখবা, যদি কখনো আসে যেন লিখতে পারো, না আসলে না আসলে এবারে খুশি, আমার কিছু করার নাই। তার মানে এখন অস্থায়ী কণিকার ক্ষেত্রে শুধু নামগুলো দিলা, আর কিছু না। আর স্থায়ী কণিকার ক্ষেত্রে ওই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বলবা, পাশাপাশি একটু কি ব্যাটার সম্পর্কে দুই একটু কথা বলবা। তার মানে এ হইলো কি, পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা ইলেকট্রন, সবচেয়ে ক্ষুদ্রতম কণা। কত গুণ এত দরকার নাই, মানে যেটা আমার মুখস্থ করতে হবে এটা দরকার নাই। তারপরে এই ব্যাটা হলো ঋণাত্মক। এবং বিদ্যুৎ বাহী, আমরা তো জানি যে এই যে কারেন্ট ফ্লো হইতেছে কিসের কারণে, ইলেকট্রনের কারণে না? আমরা সামনে ওই যে এন টাইপ, পি টাইপ যখন তোমাদের পড়ানো হয়েছে, আচ্ছা যখন পড়বো তখন তখন আমরা দেখবো যে ইলেকট্রনের কারণে বিদ্যুৎ প্রবাহ হয়, তাই না? তার মানে এবারে তো ঋণাত্মক, নামে তো ইলেকট্রন, তো এবারে তো বিদ্যুৎ বাহী হবে। এই হইব না, তুমি কি বিদ্যুৎ বাহী হইবে নাকি? আর এ কোথায়, নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে না নিউক্লিয়াসের বাইরে? নিউক্লিয়াসের বাইরে। তো তুমি যদি আরো স্পেসিফিক ভাবে কক্ষ মানে বলতে চাও, তাহলে নিউক্লিয়াসের বাইরে কোথায়, বাইরের ওই জায়গার নাম কি, শক্তি স্তর বা কক্ষপথ। শক্তি স্তর বা কক্ষপথ, তো এইসব জিনিসগুলো হলে নিজের ভাষায় নিজে লিখবা। আর এর কি দ্বারা প্রকাশ করে, ই দ্বারা প্রকাশ করে। আর আবিষ্কার করছে কে কে, থমসন। এই সম্পর্কে এই জানা, এইটুকু জানলে হয়েছে, আর দরকার নাই। প্রোটন, এটাকে যে প্রিন্টটা ইয়েটা করছে, আমিও তো দেখি না এখানে, এটা গোলা গোলা এখানে, মানে ওই ছবি যে যার দিয়ে করাইছি, ওই যে এটা মানে গোলা ছিল, এরপর ইয়া করে নাই। আর এক পেজের জন্য কি আমি ইয়ে করবো, আমিও করি নাই। যাই হোক, যাই হোক, এই জিনিসগুলো জানো যে প্রোটন, ওখানে দেখছো সংকেত হইলো, ইলেকট্রনের সংকেত ই, প্রোটনের সংকেত কি, পি। তারপরে প্রোটনের চার্জ কি, তারপর প্রোটন কই থাকে, নিউক্লিয়াস। আর লেখা বোঝার দরকার আছে? এইটুকু জানলে হয়েছে, আর কিছু দরকার নাই। আর হলো রাদারফোর্ড, কে আবিষ্কার করছে, রাদারফোর্ড। এইটুকু জানলে হয়েছে, আর বেশি কিছু দরকার নাই। আর একটা হলো নিউট্রন, কে আবিষ্কার করছে, চ্যাডউইক। আর নিউট্রনকে কি দ্বারা, কোন সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা। চার্জ কি, এ বেটা, আরে চার্জে নাই, নিরপেক্ষ চার্জ নাই, নিরপেক্ষ। আর কই অবস্থান করে, কোথায়, নিউক্লিয়াসে। নিউক্লিয়াস অবস্থান করে। তো এই চার পাঁচটা যদি, চার পাঁচটা কথাগুলো যদি লেখো, এ তো অনেক বিশাল হয়ে যায়। 2-3 মার্কের জন্য এর চেয়ে বেশি কি লিখবা, পারবা? এরপর দেখো নিউক্লিয় বল, নিউক্লিয় বল। আচ্ছা, এখন দেখো পরমাণু নিউক্লিয়াসের অভ্যন্তরে, পরমাণুতে নিউক্লিয়াসের অভ্যন্তরে যে আকর্ষণ বল দ্বারা নিউক্লিয়ন গুলো পরস্পরের সাথে আবদ্ধ থাকে, তাহলে এখন কত, নিউক্লিয়ন কি আবার, নিউক্লিয়াসের উপাদান। নিউক্লিয়ন মানে কি, নিউক্লিয়াসের উপাদান। আর নিউক্লিয়াসে কে কে থাকে, তাহলে আমার নিউক্লিয়ন মানে প্রোটন এবং নিউট্রনকে তোমার নিউক্লিয়ন বলা হয়। আচ্ছা, তাহলে আর তো কিছুই না। তাহলে যে বল দ্বারা বা যেটা দ্বারা এই নিউট্রন এবং প্রোটন পরস্পর যুক্ত থাকে, ওইটাই হলো কি, নিউক্লিয় বল।
তাহলে এগুলা হলো নিজের বাসায়, এগুলা যে মুখস্থ করতে যাবে হে ধরা খাইবা। আর যে নিউক্লিয়ন, এই নিউক্লিয়ন সংখ্যাকে কি বলা হয়? ভর সংখ্যা বলা হয়। কারণ আমরা একটু আগে বলছি না যে একটা পরমাণুর সমস্ত ভর কোথায় থাকে? কেন্দ্রে থাকে। কোথায় থাকে? কেন্দ্রে। ওই কেন্দ্রটার নাম নিউক্লিয়াস। এবং এই কেন্দ্রে থাকলেও দুই বেটা, প্রোটন এবং নিউট্রন, তার মানে ওইটা মানে ভর। তার মানে নিউক্লিয়ন মানেই হলো কি ভর। আর বলা লাগবে এগুলা? তুমি যেভাবে হতাশার সহিত না বলো তা। ম্যাজিক নাম্বার মন চাইলে একটু মনে রাখতে পারো। একবার পরও, যদি কখনো চলে আসলে একটু দিলা, না আসলে না দিলা। এখন দেখো, কতগুলো নিউক্লিয়াস, প্রোটন এবং নিউট্রন সংখ্যা বা উভয় সংখ্যা এমন নির্দিষ্ট সংখ্যার মানে সমান থাকে, যার ফলে অন্যান্য নিউক্লিয়াসের তুলনায় এই নিউক্লিয়াস গুলো বেশ স্থায়ী। এই সংখ্যাগুলো হলো কত? 2, 8, 20, 50, 82, 126। এগুলোকে ম্যাজিক নাম্বার বলা হয়। মানে প্রোটন এবং নিউট্রন সংখ্যা যদি এই সংখ্যাগুলো সমান হয়, এগুলো হলো কি একটু ম্যাজিক নাম্বার। কেন ম্যাজিক? কারণ এরকম হইলে এটা একটু বেশি স্থায়ী হয়। বেশি স্থায়ী হয় না। অনেক সময় বলে না যে ধরো, এই যে ওর একটা হঠাৎ বিপদ, হ্যাঁ, ওরে ধরো কেউ একজন কি তুলে নিয়ে যাইবো, ধরো এই মনে হয় তুলে নিয়ে যাইবো। এখন লাকিলি সেখানে সোজেই বার হইলো, ধরো জুই উপস্থিত হয়ে গেছে। তা- হ্যাঁ, তখন কি করবে? সে একটু তো বললো যে আমার কপাল ভালো, বা বা ম্যাজিক্যালি কি তারা দুজন উপস্থিত হয়ে গেছে আর কি। এখন এটা হইলো ওই রকম, যাদের এই যে প্রোটন নিউট্রন এই সংখ্যাগুলোর সাথে মিলে যাইবো, ওই বেটা কপাল ভালো। কারণ কি, মিলে গেলে ওরা হলো স্থায়ী। আর স্থায়ী মানে কি, যদি একটা পরমাণু স্থায়ী হয়, বলে যে নিউক্লিয়াস স্থায়ী, এই কথাটা কি বোঝায়? হ্যাঁ। উম, আর পরমাণু দিয়ে তোমার কাম কি? স্থায়ী অস্থায়ী যাও, এটা হলো পরে হিসাবে। আগে বলো পরমাণু দিয়ে তোমার কাম কি? এ পরমাণু খায় না গায়ে দেয়? রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, হ্যাঁ, যাই হোক। তাহলে ইলেকট্রন দেওয়া নেওয়া, ইলেকট্রন কি দেওয়া না, আদান প্রদান। তাহলে বেশি স্থায়ী মানে কি, সহজে তোমাকে একটু ইশারা দিলে, আঙুল দিয়ে ইশারা দিলে তুমি দৌড় দিবা। এ দৌড় দিবে না। এর সহায়তা হইলে কি, মানে কয়েক বছর ঘোরা লাগবে, মানে মেহনত করা লাগবে, ঠিক আছে? স্থায়ী মানে ওই রকম, সহজে কি তার থেকে তুমি ইলেকট্রনের কি করতে পারবা না, সরাইতে পারবা না, মানে বাদ দিতেও পারবা না কারো, মানে দিতে চাইবা ইলেকট্রন, নিবো না, মানে স্থায়ী সাধারণত, মানে সে স্থায়ী আর কি। দেখো না, আমরা তো বুঝি না, যেমন নিষ্ক্রিয় গ্যাস গুলো একটু বেশি স্থায়ী হয় না, তার মানে কি স্থায়ী কেন বলছে? এবার কি গায়ে শক্তি বেশি? নেওয়া যায় না, কারণ কি শক্তিশালী, সেখান থেকে ইলেকট্রন নিতে অনেক বেশি উচ্চ শক্তি দরকার। এই শক্তি মানে প্রয়োগ করা বাস্তবে স্বাভাবিক ক্ষেত্রে কি সম্ভব হয় না আর কি, এই জন্য। তো যাই হোক, তাহলে যাদের প্রোটন নিউট্রন সংখ্যা এইসব বা উভয় সংখ্যা এদের লোকে মিলবো, তাহলে তোমার কাজ কি এখানে? মুখস্থ করা কাজ কি? 2, 8, 20, 50, 82, 126, এটা মনে রাখবা। এটা মনে রাখা, নিজের মনের মধ্যে যা আছে সব লেখা দিবা। ঠিক আছে? তোমার কাজ হলো শুধু এই জায়গায় এইটুক মনে রাখা, তোমার মাথায় যা মনে যা আসবো তাই কি লিখা দিবা। লিখা দিলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। আচ্ছা, আর কিছু বলতে হবে? আচ্ছা, যেমন কি এই যে দেখো হিলিয়াম, এই যে হিলিয়াম কত? এই যে নিচে কি থাকে কত? পারমাণবিক সংখ্যা। এই যে হিলিয়ামের 2, এই যে অক্সিজেনের কি 8, ক্যালসিয়াম 20, লেড 82। কয়েকটা এক্সাম্পল দিয়ে দিলা, কয়েকটা এক্সাম্পল দিয়ে দিলা। আর নিজেরা নিজের বাসায় নিজেরা পড়ে নিবা, সব পড়ানোর কিছু নেই। পারমাণবিক ভর কোন পদার্থের পরিমাণটাকে আমরা কি বলি? ওই ওই পরমাণুর ভর। মানে পারমাণবিক বলতে পরমাণু থেকে তো আসছে। এটা তো ওই যে ওই ট্রাম্প যে এটা ইরানকে হুমকি দিছে, দশাই দিব, এটা ওইটা তো না, এটা হলো পরমাণু থেকে আসছে, যে পরমাণুর ভর। মানে পরমাণুর যে যে পরিমাণ, ওই যে সে একই কথা, প্রোটন আর নিউট্রন। তখন তুমি চাইলে নিজের মন কি মনের মাধুরী মিশে লিখতে পারবা এগুলা। আবেগে গেলা দরকার নাই, এগুলো পাওয়া কম। এখন এগুলো হলে ধরো, এখন এইরকম পড়াচ্ছে, তুমি পরীক্ষার সময় রিভিশন দিবে কি, তুমি তুমি যদি হট সাজেশন খুঁজো, তাহলে ওই যে সাজেশন দেখে 3 স্টার পড়ে যাবে। তবে এখন 3 স্টার পড়ানোর কিছু নাই। ওই যে কিছু কমন আর কিছু আসবো না। কিন্তু তুমি যদি টপিক পড়ো, তাহলে তুমি মোটামুটি হয়তো বা 2-1 মার্ক বা 2-1টা প্রশ্ন এদিক সেদিক হইতে পারে, কিন্তু তুমি ম্যাক্সিমাম সবই অ্যান্সার করতে পারবা যদি টপিক পড়ো। কোনো সময় কিছু আছে আমরা অল্প অল্প জানি, তখন সেটাও কি অ্যান্সার করে দিব।
এই যে তেজস্ক্রিয় বস্তু এবং তেজস্ক্রিয়তা, যেমন এটা অনেক অধ্যায় গেছে, দেখ আমাদের এখানে যেটা আছে আমরা আলোচনা করে যাই, ঠিক আছে, আর উবেরের জন্য ওয়েট করা দরকার আছে। তার তেজস্ক্রিয় বস্তু মানে নাম হলো তেজস্ক্রিয়, তার মানে যেখান থেকে বিকিরণ, মানে মানে কিছু বস্তু আছে না যেখান থেকে মানে রশ্মি বিকিরিত হবে, কিছু বস্তু থেকে স্বতঃস্ফূর্ত ভাবে যদি কি আলো বিকিরণ করে তাদেরকে আমরা কি বলি, তেজস্ক্রিয় বস্তু। এই জন্য তেজস্ক্রিয় বস্তুকে যেমন অন্যান্য যে এইসব নর্মাল বস্তুগুলো আছে ওগুলোকে যে এরকম আমরা প্রকাশ্যে রাখে, তেজস্ক্রিয় বস্তুকে এরকম ওপেন রাখে। তোমার এই যে হাসপাতালে যাও, এক্স রে রুমের সামনে কি লেখা থাকে, ডেঞ্জার, যে সবার প্রবেশ সংরক্ষিত নিষিদ্ধ লেখা থাকে। কারণ কি, এখানে যদি একটা যদি রে তোমার শরীরে পড়ে, তাহলে ওখান থেকে ক্যান্সার হইতে পারে বা তোমার মানে ডিএনএ যে কোনো সিকোয়েন্স চেঞ্জ হয়ে যাবে, তখন আলটিমেটলি তুমি বেলবিল হয়ে যাবে। ঠিক আছে, তার মানে ওই জন্য তেজস যদি কোনো বস্তু স্বয়ংক্রিয়ভাবে, যেসব বস্তুগুলো থেকে স্বয়ংক্রিয়ভাবে এরকম বিকিরণ গুলো বা রশ্মিগুলো বের হতে থাকে, এদেরকে আমরা কি বলি, তেজস্ক্রিয় বস্তু। যেমন হলো এই তোমার এই যে রেডিয়াম, ইউরেনিয়াম, অনেক আছে। ইউরেনিয়াম দিয়ে এগুলো দিয়ে তো হইলো যে পারমাণবিক বোমা টোমা বানায়, অনেক আছে। যাই হোক, আর তেজস্ক্রিয়তা মানে কি, ওটা হলো বস্তু, আর এটা তা মানে হলো ধর্মটা। তা মানে কি, ধর্ম বা গুণ, এই যে যে গুণের জন্য বস্তু বা মৌল স্বতঃস্ফূর্তভাবে আলো বিকিরণ করে, মানে যে বেড়াকো থেকে বিকিরণ যাইবো ওই বেড়াকোটা বলতে তেজস্ক্রিয় বস্তু। আর যে যে গুণ বা যে ধর্ম, ওই ধর্মটা হইলো কি, তেজস্ক্রিয়তা। এগুলা নিজের ভাষায় লিখবা। আর তোমাদের তেজস্ক্রিয় বস্তুর বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে। পারমাণবিক সংখ্যা সাধারণত কত, এটা মনে রাখবে 82, কারণ এগুলো সাধারণত উচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট হয়, উচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট হয়। আর এটা সাধারণত কি আলফা বিটা গামা, এরা শুধু ওই যে লাল নীল রশ্মি, শুধু ওগুলো হলে, ওগুলো তো এমনি সূর্য থেকে আমার 7টা আলো, 7টা বর্ণ আমার গায়ে পড়ে না, এটা তো আমার শরীরের জন্য ভালো। And ওইটাও যদি এগুলো থেকে বের হয় তাহলে তার ক্ষতিকারক হইলো কেমনে, ঠিক না? তার মানে এখান থেকে এই যে ক্ষতিকারক আলফা বিটা গামা, এগুলা কি ক্ষতিকারক না, এগুলা ক্ষতিকারক রশ্মি, তার মানে এই ধরনের রশ্মিগুলা এখান থেকে বের হয়। এটা একটা সম্পূর্ণ নিউক্লিয় প্রক্রিয়া। এই যে কদিন আগে এই আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে, এটা কি এরকম ওপেন ওপেন প্লেসে, এই যে ধরো বড় নদী একটা বিদ্যুৎ কেন্দ্র আছে না, বড় নদী আছে, তো এটা তো ওপেন না, এগুলো কি মোটামুটি ওপেন, গেলে দেখা যায় না, গেলে দেখা যায় ওপেন। কিন্তু ওখানে কি আছে, ওখানে কি এরকম ওপেন? ওখানে ওই যে চুল্লি দ্বারা কি এগুলা নিয়ন্ত্রণ করে, এগুলা ওপেন না। তার মানে তারা এগুলা একটা কি নিউক্লিয় প্রক্রিয়া, কারণ চুল্লির মাধ্যমে নিউক্লিয় মানে বিক্রিয়া গুলা ঘটানো হয়। তার মানে এটা সম্পূর্ণ একটা নিউক্লিয় প্রক্রিয়া। আর এটা একটা কি দৃঢ় প্রক্রিয়া, এটা কি স্বতঃস্ফূর্ত আমরা আগে বলছি। তবে কোনো কিছু দ্বারা এটা কি প্রভাবিত, বাহ্যিক বাহ্যিক কোনো কিছু দ্বারা এটা প্রভাবিত হবে না। হ্যাঁ। আর তেজস্ক্রিয়তার মেন কারণ কি, এগুলো জানলো চলে না জানলো চলে, তারপর নিজেরা একবার দেখে নিবে যে প্রোটন নিউট্রন সমান, বা কি প্রোটন সংখ্যা অপেক্ষা নিউট্রন সংখ্যা কি কিছুটা বেশি। এটা তো একটু ব্যতিক্রম টাইপের আর কি কথাবার্তা, সাধারণত প্রোটন সংখ্যা বেশি থাকে, সাধারণত কি প্রোটন সংখ্যা বেশি। কিন্তু যদি হয় প্রোটন নিউট্রন সংখ্যা সমান বা নিউট্রন সংখ্যা বেশি হয়, ওদের মধ্যেই সাধারণত কি, ওরা সাধারণত তেজস্ক্রিয় হয়, তেজস্ক্রিয় বস্তু আর কি। হ্যাঁ। আর এবং দেখো তেজস্ক্রিয় মৌলসমূহের পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটনের সংখ্যার অনুপাত কি অত্যন্ত উচ্চ। আচ্ছা, এই কারণে এইসব মৌলের নিউক্লিয়াসের স্থিতিশীলতা কি খুবই কম। একজনের দ্বারা আরেকজনে এমনি ঠেলান দিলে কি ভাঙা যায়, ইয়া, একজনের সাথে একটা ঝগড়া লাগা যায় আর কি, বিক্রিয়া করে, তার মানে ভেঙে যায় আর কি, নিউক্লিয়াসে কি ঘটে, হ্যাঁ ওখানে এই যে নিউক্লিয়ার বিক্রিয়া গুলা তো চেইন রিয়াকশন ঘটায়। তো চেইন রিয়াকশন কেমনে করে, এক বিক্রিয়া ধরা দিছে, বিক্রিয়া একটা কোরিয়া থেমে গেছে, তাহলে কি আর নিউক্লিয়ার বিক্রিয়া হইলো? নিউক্লিয়ার চেঞ্জ, যেমন ওই যে দেখো না, ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে জাপানে হিরোশিমা এবং নাগাসাকি, এখনো তো ওই অঞ্চলে মানুষ বিকলাঙ্গ ইয়ে করে করে, মানে বিক্রিয়া গুলো এখনো ঘটতেছে, মানে এই জিনিসটাই হলো এরকম। এটা চেইন রিয়েকশন, মানে ঘটতেছে, এটা ওইরকম থামার না যে এই হাইড্রোজেন আর অক্সিজেন দিলাম পানি হয়ে গেছে শেষ, এটা ওইরকম না, এটা হলো কি অনবরত কি ঘটতে চলতে থাকে। আচ্ছা যাই হোক, তাই ওই জন্য বলছি স্থিতিশীলতা কম। এটা কি স্থিতিশীলতা বেশি হইব? বেশি হইলে তো তাহলে তো বোমা মারছে, দেখছে আর কিছু হয় নাই ও পর্যন্তই। এই জন্য এরা স্থিতিশীলতা কম বলে এদেরকে পারমাণবিক চুল্লি বা বিশেষ প্রক্রিয়ায় এদেরকে সংরক্ষণ করা হয়। কারণ সহজে যেহেতু বিক্রিয়া করে ফেলে, এবং কি ধ্বংসাত্মক, এবং কি ধ্বংসাত্মক টাইপের। এর ওইরকম ওই যে কিছু আছে হিউন্সি মার্কা, যে 50 টাকা তোমার বা 100 টাকা 500 টাকা দিয়ে, মানে তোমার কাছ থেকে 500 টাকা চিন্তাই করবো করার জন্য অনেক সময় কি তোমার গলায় ছুরিয়ে বসায় দেয়, মানে তোমার জীবনের যে একটা মূল্য আছে, তোমার জন্য যে তোমার বন্ধু কানবে, হ্যাঁ, এটা কথা চিন্তা করে না।
500 টাকা অল্প অল্প কয়টা টাকার জন্য কি করে, মানে সাইজ করে তোমার সাইজ করে দেয়। এই তো যাই হোক, এই যে তেজস্ক্রিয় বস্তু আলফা বিটা গামা, এদের সম্পর্কে আমরা পরে জানবো। তবে আচ্ছা একটু জেনে ফেলি, দরকার কি বাদ রাখার। এটা আলফা মানে এগুলা হলো আমরা মিলায় পড়বো, মানে এগুলা তোমার ওই মুখস্থ পড়া না। আমরা যে কিছু যেমন ইলেকট্রন প্রোটন নিউট্রন যেমন একটু মিলায় পড়ছো না, এদের মধ্যে আমরা মিলায় পড়বো যে কে কি রকম করতে পারে। তার আলফা হলো ধনাত্মক, আলফা হলো কি ধনাত্মক, আলফা হলো সাধারণত হিলিয়াম। কারণ হিলিয়ামের সংকেত যদি তুমি জানো, তাহলে আলফাটাও কি তুমি লিখতে পারবা। এগুলো দরকার নাই। এই বায়ুর কণাকে কি করতে পারে, আয়নিত করতে পারে। বায়ুর কণাকে কি করতে পারে, আয়নিত করতে পারে। এর ছেদন ক্ষমতা কম, তবে আয়নিত করার এই যে যেহেতু আয়নিত করতে পারে, মানে পদার্থকে আয়নিত করার ক্ষমতা সবচেয়ে কি বেশি, তবে ছেদন কম। এটুকু জানো। এই এই কয়টা ক্যারেক্টার দিয়ে আমরা পরের গুলো জানবো। তখন এমনি এমনি তো বোঝা যায় আস্তে ধীরে পরের গুলার এর এর এটা কমবো, এগুলা কি পরের গুলার এগুলা কি ছেদন ক্ষমতা বাড়বে। তো আর কিছু না। বিটা দেখো, ওটা ছিল কি আলফা ছিল কি ধনাত্মক, বিটা হইলো কি ঋণাত্মক, তীব্র গতি সম্পন্ন ইলেকট্রন। আচ্ছা এখন দেখো, এটা বায়ুর মধ্যে দিয়ে চলার সময় এটাও কি বায়ুকে আয়নিত করতে পারে। এবং দেখো ছেদন ক্ষমতা আলফার তুলনায় 100 গুণ বেশি, তবে আয়নীকরণ ক্ষমতা হচ্ছে কি একটু কম। মানে আলফার কম ছিল, এখন ছেদন কম ছিল, এর ছেদন একটু কি আলফার চেয়ে বেশি 100 গুণ। আবার আলফার আয়নিত করার ক্ষমতা সবচেয়ে বেশি ছিল, ওর ওর কি একটু কমবে। মানে ওখানে যা করতেছে তুমি একটা মনে রাখলে বাকিগুলো কি তুমি লিখতে পারবে, আর কিছু না। আর ওই বেটা ছিল ধনাত্মক, এই বেটা হলো কি ঋণাত্মক। ওটা ছিল হিলিয়াম, এটা হলো কি ইলেকট্রন। ওটা ছিল কি হিলিয়াম, এটা হলো কি তীব্র গতি সম্পন্ন ইলেকট্রন। তো মানে দেখো তুমি মিলিয়ে পড়ো, মিলিয়ে পড়লে কোনো জিনিস মুখস্থ করতে হবে না। এরপর গামা, গামা নাম হইলো গামা, বেদমা মার্কা। তাহলে দেখো এটা কোনো কণিকা নয়, এটা একটা কি তরঙ্গ। এটা কোনো কণিকা নয়, এটা একটা কি তরঙ্গ। আচ্ছা, তরঙ্গ রশ্মি টশ্মি এগুলো যদি পরিমাণ দরকার নাই। এর আয়নীকরণ ক্ষমতা কি হবে, প্রথম জনের সবচেয়ে বেশি, তারপর একটু মিডিয়াম, এরপর আরো কম, সবচেয়ে কম। আচ্ছা, ছেদন ক্ষমতা প্রথম জনের সবচেয়ে কম ছিল, ছেদন সবচেয়ে কম, এরপরে 100 গুণ বেশি, এবার আরো কত 10,000 গুণ বেশি। এরা জীবন্ত কোষের ক্ষতি সাধন করে। নাম হইলো গামা, বলে না এই যে গামা। এই আমরা ফুটবল ফুটবল খেলার সময় আমরা এটা ইয়ে করতাম, কিছু কিছু যে মোটা প্লেয়ার আছে সজীবের মতো, মানে তোর বল আসতেছে, ডিম করে গিয়া বল লাগে না কই লাগে জানে না, এরকম কিছু উড়া প্লেয়ার থাকতো। দেখলে বল সাইড দিয়ে আরেক সাইডে গিয়ে দাঁড়ায় থাকতাম, হ্যাঁ। কারণ মানুষরাও কি প্লেয়ার গিয়ে শুট মারতো, ওই রকম আর কি। তো এরকম নাম হলো গামা, তার মানে আমাদের জীবকোষের কি ক্ষতি সাধন করে। এখন দেখো অনেকে কি করে, এগুলো স্কিপ করে, যে এগুলা মানে শর্ট করে ফেলে আর কি। এখন দেখো এই পড়াগুলো পড়া মনে রাখা কিন্তু খুব কঠিন কিছু না, একটু মানে মাথা ঠান্ডা করে পড়লে সহজে তুমি মনে রাখতে পারো আর কি। এখন গ্রুপ অপসারণ তো এটি আমাদের এটা দরকার নাই, আগে পড়াতাম, এখন দরকার নাই। তেজস্ক্রিয় বিকিরণ, রশ্মি বিকিরণের ফলে নিউক্লিয়াসের পরিবর্তন। কেউ যদি নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন জানে, তাহলে এটা এই কথার ওই কথা একই কথা, মানে সেম একটা জিনিস, এটা জাস্ট একটু কি ঘুরায় বলছে। কারণ তুমি তো জানোই যে নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন দুইটা বিক্রিয়াই হইলো কি নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে না। ফিউশনে কি হয়, ছোট ছোট গুলা মিলে বড় একটা হয়। আর ফিশন, ফিশনে কি হয়, ছোট ছোট, তার মানে কি নিউক্লিয়াসের পরিবর্তন না। হ্যাঁ, তো ওই কথাগুলোই তো এগুলা বলছে এখানে। এগুলা চাইলে লিখতে পারবা, না চাইলে কি বাদ দিতে পারবে। এবার হ্যাঁ মানে এগুলো লেখা যায় আর কি। কারণ তুমি তো দেখছোই আলফা মানে কি হিলিয়াম, তো কোন এক জায়গা থেকে যদি আলফা যায় তাহলে কি কমবে বলো তো। আচ্ছা হিলিয়াম তো তুমি, আচ্ছা তুমি যেমন একটা হিলিয়াম, হিলিয়ামে তুমি কি দেখছো, হিলিয়ামে দেখছো পারমাণবিক সংখ্যা কত, 2, ভর কত, 4। এখন ধরো এটা হলো ধরো, আরে বেটা লিখতে তো বেটা, ধরো ধরো কলিমুদ্দিন, ধুর, উদ্দিন আর লিখতে পারবো না, মনে করো কলিমুদ্দিন, এটা এই কলিমুদ্দিন থেকে একটা হিলিয়াম কণা বের হয়ে গেছে। এটা কি হিলিয়াম, মানে আলফা, আলফা মানে তো হিলিয়াম বেড়ে গেছে। তাহলে বুঝো কলিমের ভর ছিল ধরো 30, এই পারমাণবিক সংখ্যা ছিল কত 30, ভর ধরো আমি ধরলাম 80, 80 লিখতে সহজ, 80।
তাহলে এখন দেখো তো, এখান থেকে এর নিউক্লিয়াস থেকে একটা হিলিয়াম কি বা আলফা কণা বেরিয়ে গেছে। তাহলে বলো এখানে এখানে যে এখন একার কলিন থাকবে? এ তো রহিম হয়ে যাইব। এ কি হয়ে যাইব? রহিম হয়ে যাইব। কারণ এই নিউক্লিয়াসে পরিবর্তন করছে, নিউক্লিয়াসের পরিবর্তন করছে। দেখো এখানে আগ পারমাণবিক সংখ্যা ছিল কত? 30। এখন 2 কমে যাবে, কত হয়ে যাবে? 28। আগে ভর ছিল কত? 80। এখন হয়ে যাবে কত? এবারে 80 থেকে 4 গেলে কত? 73। তার মানে কি চেয়ারও চেঞ্জ হয়ে গেছে না? তো জিনিসগুলো এগুলা, তেমন কি বেশি কিছু না। শুধু তাহলে তার মানে কি এরকম, এই যে আলফা বিটা গামা এই বেটারা বের হইলে নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে, নিউক্লিয়াসের পরিবর্তন কি ঘটে। কারণ এখন সেক্ষেত্রে এগুলা মনে রাখতে হবে যে কার কত। আমরা শুধু এইটুকু মনে রাখার বিষয়। তাহলে আমরা হিলিয়ামটা আমরা না হয় আলফা রশ্মিটা আমরা পারবো। আলফা রশ্মিটা কি রেডিয়াম দিয়া তুমি এটা পারবা। তাহলে শুধু এক্সাম্পল তুমি যদি লিখতে পারো তুমি পুরো জিনিসটা পারবা। বিটা, এগুলো আগে বলতেছি, পরীক্ষার সময় প্রয়োজন স্কিপ করবা, সমস্যা নাই, এটা এখন জেনে রাখো। বিটা রশ্মি, এই যে বিটা, এই যে দেখো তোমার এখানে, এখানে কি হলো, এই যে বিটা মানে এটা, এই যে ইয়া জিরো কি বলে এটাকে, বর সংখ্যা কত? জিরো। আর তোমার -1 কত? -1। এখন দেখো এখানে আছে কত? এটা -1, তা মাইনাস ওই সাইডে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তার মানে এই 92 সাথে এক যোগ হয়ে যাবে 93। তারপরে এবার 239 39 থাকবো, 239 39 তার মানে এই যে নিউক্লিয়াস কি চেঞ্জ হয়েছে? এটা হলো 92 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, এটা হলো 93 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট। এটা হলো 93 আর এটা হলো কত? তার নিউক্লিয়াস পরিবর্তন হয়ে গেছে না? তার মানে বিটার তোমার মনে রাখতে হবে কি, এই যে বিটা তোমাকে মনে রাখতে হবে কি আলফা। আলফা মানে কি হিলিয়ামের কি কি কত কত বর কত, তোমার পারমাণবিক সংখ্যা বা এটা কত, ওটা মনে রাখতে হবে। এখানে তোমাকে মনে রাখতে হবে এটা, তাহলে আর কিছুই না, এরপর তুমি নিজেই পারবা। এবার তোমাকে নিউটনের কি মনে রাখতে হবে? এই যে এটা জিরো আর কি ওয়ান, এটুকু। আর বাকি হিসাব তো তুমি যোগ বিয়োগ না পারলে হলো কপালের দোষ। 235 আর একে কত? 236। এখানে হবে 236। তারপর হইলো 93 আর 92 শূন্য 92। তো আচ্ছা এখন আরেকটা কথা, এখানে প্লাস কেন লিখছে? এই সাইডে আমরা তো মাইনাস এখান থেকে বের করছি, বের করছি না? বের করা তো এখান থেকে বের করলে ওই সাইডে গেলে কি মাইনাস, ওই সাইডে গেলে কি হয়ে যাবে? প্লাস। এই জন্য এগুলোকে প্লাস আকারে লিখছে। আলফা কণা, বিটা কণা, গামা, এদেরকে আমরা কি আকারে লিখছি? প্লাস আকারে। কারণ আমরা তো বের হওয়া দেখাচ্ছি, তো বের হওয়া মানে কি মাইনাস। মাইনাসটা যখন সমান সমান ওই পাশে যাবে তখন কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এই জন্য এই সাইডে সবগুলো তো আমি এই সাইডে লিখছি, সবগুলোকে প্লাস দিয়ে লিখছি। এখন এই যে তোমাকে যদি এটা যেভাবে দেও, মানে যে কোনো তোমার এই যে তেজস্ক্রিয় বস্তু বলুক বা উচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট বস্তু বলুক, যাই বলুক, তাদের নিউক্লিয়াসের পরিবর্তন সম্পর্কিত যে যাই লেখুক, কাহিনী কিন্তু এটাই। ওই ব্যাটার প্রশ্ন যেটা বলবো তুমি ওই আলোকে কথা বলবো, আর কিছুই না। পারবা? এখন আচ্ছা, এটা পড়াবো না, কিন্তু তোমাকে যদি এই কথাটা দেয় যে তেজস্ক্রিয়তে একটা নিউক্লিয় ঘটনা, তো এটা তুমি লিখতে পারবা না? এটা লিখতে পারার কথা, কারণ এটা তো স্বাভাবিক বিক্রিয়া না। তেজস্ক্রিয় নিউক্লিয় ঘটনা না? হ্যাঁ, আলফা বিটা গামা, এটা কি সহজে কি আলফা বিটা গামা কি সবসময় বের হইবো? বের হইবো না। কারণ তোমার ঘুষি দিলেও তো তোমার এখান থেকে অনেক সময় লাল হয়ে যাবো, মানে ধরো লাল রশ্মির মতো একটু কি তাপ বের হইতে পারে, তোমার মধ্যে থেকে তার আলফা বিটা গামা বের হইবো না। বেরিবো? বাইরেবো না। তার মানে তাহলে ওটা তো নিউক্লিয়, তুমি তার নিউক্লিয়ের মধ্যে পড়ো নাই। এরপর দেখো আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এগুলা মাঝে 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 মধ্যে আসে, উদাহরণ শিখতে হবে। আইসোটোপ লাস্টে কি আছে? প, প্রোটন। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, ক, মানুষের নাম লিখতে ভেজাল, ক লিখতে সুবিধা। আচ্ছা এখানে হইলো 10, এখানে হলো 25। 10 কি? এটা একটা মৌল আর কি। 10 কি? প্রোটনের সংখ্যা। আর 25 কি? তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলে কি থাকে? নিউটন। এই যে ভর থেকে প্রোটন বাদ দিলে, পারমাণবিক সংখ্যা বাদ দিলে নিউটন। তবে এবারে নিউটন কত? নিউটন হলো তোমার 15। নিউটন হলো কত? 15। তাহলে এখন দেখো, এই যে আইসোটোপ আমরা কিভাবে মনে রাখি? আইসোটোপ লাস্টে কি আছে? প। প মানে প্রোটন। তার মানে যে বেটাকে প্রোটন সংখ্যা সমান আর বাকি সব ভিন্ন। এখন এই কথা বাকি সব বলতে কাদেরকে বোঝায়? বাকি সব বলতে এখানে যারা যারা আছে তাদেরকে বোঝায়। প্রোটন ছাড়া কি আছে? নিউট্রন আছে,
ভর আছে, তো এদের কথা বলবা। আর তুমি বাকি বাকি বা ওই বাকির জায়গায় কি এদের নাম বলে বলে দিবা, যে ভর এবং নিউট্রন সংখ্যা বা ইলেকট্রন, মানে এদের কথা বলে দিবা যে এই সংখ্যাগুলা সমান আর এই সংখ্যাগুলো অসমান, এই কথাগুলো বলবা। তার মানে আমাদের এখানে মনে রাখার বিষয় হলো কি, আইসোটোপ প্রতিটা লাস্টে যে এই বর্ণটা আছে ওই বর্ণ দ্বারা যেটা ওইটা সমান, আর বাকিগুলা কি অসমান। তাহলে দেখো প্রোটন, তার মানে প্রোটন সংখ্যা সমান আর বাকিগুলা কি অসমান। তারপর তোমার কাজ কি, তোমার কাজ হইলো এক্সাম্পল মনে রাখা, এক্সাম্পল দেওয়া। আমরা প্রোটনের এক্সাম্পল দিই হাইড্রোজেনের ক্ষেত্রে, হাইড্রোজেনের যে যেগুলো আছে আইসোটোপ গুলো আছে, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এখন দেখো প্রোটিয়াম ডিউটেরিয়াম ট্রিটিয়ামে, এই যে দেখো প্রোটিয়ামে পারমাণবিক সংখ্যা কত, ওয়ান, পারমাণবিক সংখ্যা ওয়ান। যেহেতু পারমাণবিক সংখ্যা ওয়ান, যেহেতু পারমাণবিক সংখ্যা ওয়ান, তার মানে কি আমরা তো দেখছি যে এটা মানে তো প্রোটন সংখ্যা, এটা মানে কি, তার মানে এরা পরস্পরের আইসোটোপ, পরস্পরের কি, আর কারণ এদের এদের প্রোটন সংখ্যা সমান, তখন তুমি এক্সাম্পলটা মনে রাখবা, আর কিছুই না। এখন তোমাকে যদি আইসোটোপ বৈশিষ্ট্য লিখতে বলে, বৈশিষ্ট্য দুই চারটা বৈশিষ্ট্য তো নিজেই লিখতে পারার কথা। মানে সংজ্ঞার মধ্যে যে কথাটা বলছো, যে কি সমান কি অসমান, কি সমান কি অসমান, এইসব বললে তো আর কিছুই লাগে না। আর যেহেতু পারমাণবিক সংখ্যা এদের একই হওয়ার কারণে আইসোটোপ সমূহ পর্যায় সারণীতে একই অবস্থান অবস্থান করবে, কারণ আমরা তো এই যে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে কি পর্যায় সারণীটা তৈরি করছি। তো এই কথাগুলোকে মুখস্থ দরকার আছে, মানে যদি কখনো আসে যে আইসোটোপের বৈশিষ্ট্য লেখো, তাহলে এগুলো লিখতে পারার কথা। অনেক আইসোটোপ এখানে আছে, তোমার যারা ভালো লাগে সেখান থেকে এক্সাম্পল দেওয়ার জন্য যে কোনো দুইটা এক্সাম্পল শিখে নিবা, ঠিক আছে। এই যে দেখো আইসোটোপের অভাব নাই, আইসোটোপের অভাব নাই। এর আইসো বার লাস্টে কি আছে, র, বর, বর সমান, তাহলে অসমান কে, প্রোটন নিউট্রন, অসমান প্রোটন নিউট্রন। এরপরে এরপর বাকি কাজ কি, এই যে এখান থেকে, দাঁড়াও একটু ওই যে ইয়া করবা তো, রিজিও। আচ্ছা, তার মানে দেখো এই যে এগুলো দরকার নাই, কঠিন কঠিন উদাহরণ দরকার নাই, সহজ থেকে, এই সহজ থেকে কি, এই সহজ থেকে তুমি এই যে দেখো আর্গন আর কি পটাশিয়ামের নাম জানো না, সহজ না, সহজ সহজ শিখবা, কঠিন দরকার নাই। এখন এগুলা দিয়ে এইসব আইসোটোপ আইসোটোন আইসোবার দিয়ে যাই লেখক, যাই বলতে বলুক, তুমি মেইন থিমটা বুঝলে ওই ব্যাটাকের মতো তুমি অ্যান্সার করে দিতে পারবা। এগুলা আর পড়া দরকার আছে, এগুলো পড়া দরকার নাই, এগুলো শুধু ফাও কম, ফাও ফাও পেশাল। আইসোটোন লাস্টে কি আছে, নিউটন, যে বেটা নিউটন সংখ্যা সমান। তার আমরা তো বলছি যে নিউটন সংখ্যা কিভাবে বের করে, ভর থেকে বিয়োগ দিলে নিউটন। তার মানে এই দেখো 14 থেকে 6 গেলে কত, 8, 15 থেকে 7 গেলে কত, 8, 16 থেকে 8 গেলে কত। তার মানে এরা পরস্পরের আইসোটোন, তার মানে কার্বন নাইট্রোজেন অক্সিজেন। এটাই সহজ, এটাই কি মনে রাখবা। আর এই যে আট, আট লিখি নাই, কত সময় লিখে দিছিলাম, তোমার সময় লেখা লাগে নাই, তোমরা অ্যাডভান্স আছো। এরপরে কি, আইসোটোপের ব্যবহার, কি কি কাজে লাগে, হ্যাঁ, হ্যাঁ, তাহলে আইসোটোপ কি কি কাজে লাগে, আইসোটোপ ওই ভিডিওর মধ্যে এগুলো ছিল আজকের, দেখি প্রথম প্রথম ভিডিও অংশ। আচ্ছা যাই হোক, তাহলে এখন দেখো আইসোটোপ কি কি কাজে লাগে, এটা হলো রাষ্ট্রবিজ্ঞানের লেখা লিখবা। তুমি শুধু কি হেডিং, শিল্প কারখানায়, চিকিৎসা, আর কি আছে, কৃষি, জীববিজ্ঞান, বয়স নির্ধারণে, কীট পতঙ্গ নিয়ন্ত্রণে, খাদ্য সংরক্ষণ, আরো যা যা মনে আসছে সব কি লেখা দিবে। এগুলো আমার পড়ানোর কিছু নাই, বোঝানোর কিছু নাই। এইসব নিউক্লিয়ার বিক্রিয়া মিক্রিয়া গোষ্ঠী ওগুলাই না। এই তাহলে নিউক্লিয়ার ফিউশন এবং ফিশন, এটা তোমার নতুন সাজেশনের মনে হয় এই জায়গায় না, নতুন সাজেশন মানে এই অধ্যায়ে দেয় নাই, এটা মনে হয় কি অন্য অধ্যায়ে দিতে পারে, দেখলাম এই অধ্যায়ে দিছে, দ্বিতীয় অধ্যায়ে দিছে। আচ্ছা দিলে তো ভালোই। তাহলে এখন দেখো নিউক্লিয় ফিউশন আর ফিশন, ওই ওই ভিডিও কি এখান থেকে ছিল? ও ওদের তো ওগুলারে মানে বুঝাইতে একটু সময় লাগছে মনে হয়, এই কারণে, নচেত তো এত কম সময়ের মধ্যে তো একটা ভিডিও করার কথা না, আরো বেশি করার কথা। আচ্ছা এখন দেখো নাম হলো ফিউশন, ফিউশনের বাংলা অর্থ কি, সংযোজন। ফিউশন বাংলা অর্থ কি, সংযোজন। আর আরেকটা হলো কি ফিশন, এই যে FISSION, এই ফিশন মানে কি বিয়োজন। তখন নাম হইলো সংযোজন, নাম হইলো বিয়োজন।
তো এইটুকু যদি হয় তাহলে এই ব্যাটারি বুঝনের কি থাকে? এই ফিউশন মানে যদি হয় সংযোজন, FUSION, আর এই ফিউশন মানে হয় যদি বিয়োজন, তো নাম সংযোজন। সংযোজন বলতে কি বুঝাইছে? মানে হ্যাঁ, অনেকগুলো মিলে একটা হবে। আর বিয়োজন মানে কি? একটা ভাঙা অনেকগুলো হবে। এইটুকু যদি জানো তাহলে আর কিছু নেই। এখন আমরা তাহলে বইয়ের ভাষায় আমরা যাই। তাহলে নিউক্লিয় ফিউশন মানে সংযুক্তকরণ। তাহলে যে বিক্রিয়ায় উচ্চ শক্তির, আর এগুলো তো স্বাভাবিক, ফিউশন ফিউশন এগুলা কি স্বাভাবিক স্বাভাবিক বিক্রিয়া? নিম্ন শক্তি দিয়ে এগুলোকে হবে? এগুলা তো এমনি তো হলে তেজস্ক্রিয় টাইপের, এগুলো তো হলো উচ্চ শক্তি সম্পন্ন, লাগবে স্বাভাবিক। তার মানে উচ্চ শক্তির প্রভাবে যখন দুইটা ক্ষুদ্র নিউক্লিয়াস পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা বড় নিউক্লিয়াস গঠন করে, তখন এই এবং কি সেখান থেকে অনেক পরিমাণ শক্তি নির্গত হয়, তাদেরকে আমরা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলি। তাহলে তোমার এক্সাম্পল হলো কি, তুমি এক্সাম্পল মনে রাখতে হবে যে ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম মিলে কি হিলিয়াম হয়। এই যে দেখো, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম। এখন দেখো, এই যে ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম মিলে হিলিয়াম হয় কিভাবে? এর এই ডিউটেরিয়ামের পারমাণবিক সংখ্যা 1, ট্রিটিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 1। এক একে কত হয়? 2। এরপরে এখানে দেখো, এই ভর হলো 2 আর 3 মিলে কত হয়? 5। কিন্তু আমরা এই যে এই দুইটা মিলে যে হিলিয়াম হয়, হিলিয়ামের ভর কত? 4। বাকি একটা কি উৎপন্ন হয়? নিউট্রন উৎপন্ন হয়। এই যে দেখো, নিউট্রনের কত? 1। তাহলে 4 আর 1 কত হয়েছে? 5। আর এখানেও তো 5 আছে। বাস তুমি একটা বিক্রিয়া মনে রাখবা, আর কিছুই না। এরপরে যা নিজের মনে যা আসে তাই লিখে দিবা। তুমি তো জিনিসটা তো হলো এরকম, তুমি যদি বিক্রিয়াটা ঠিক মতো মনে রাখতে পারো বুঝে, তাহলে তো তুমি এখানে আর ওই যে প্রেমের কবিতা লিখবে না, তাই না? মনে এগুলাই আসবে তখন, মনে অন্য কিছু আসবে না। এরপর দেখো, ফিউশন, কি বলে না, ফিশন। ফিউশন মানে তো একটা বলছো ভাঙিয়া চুরমাচুর করে ফেলা। তার মানে দেখো, যে নিউক্লিয় বিক্রিয়া, এগুলো সবই নিউক্লিয় বিক্রিয়া, সবই কি নিউক্লিয় বিক্রিয়া, কারণ এগুলো উচ্চ গতি সম্পন্ন হয়। দেখো, যে নিউক্লিয় বিক্রিয়ায় দ্রুত গতি সম্পন্ন মানে উচ্চ শক্তি সম্পন্ন কোন কণার আঘাতে একটা বৃহদাকার নিউক্লিয়াস ভেঙে, এই যে পারমাণবিক বোমা যে বানায়, এই যে যখন মারবে, মারলে এটা যে ভেঙে অনেকগুলা কি ক্ষুদ্র 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 নিউক্লিয়াসে বিভক্ত হবে। তো সেখান তখন কি এটা কি এমনি মানে বললে কি ফিরে যাবে? এটা অনেক শক্তি প্রয়োগ করতে হবে, তাই না? শক্তিশালী কণার আঘাত দ্বারা কি নিউটন দ্বারা আঘাত করতে হবে, সাধারণত কি নিউটন দ্বারা আঘাত করে। নিউটন দ্বারা আঘাত করে ওই বেড়ার নিউক্লিয়াসটাকে ভাঙতে হবে, ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলতে হবে। তাহলে একাধিক কাছের ক্ষুদ্রতম নিউক্লিয়াসে কি পরিণত হয়। আগের ওখানে কি ছিল? যে কাছাকাছি নিউক্লিয়াস বিশিষ্ট দুইটা পরমাণু মিলে কি হয়েছে, মানে কাছাকাছি বড় নিউক্লিয়াস বিশিষ্ট একটা পরিণত হয়েছে। আবার এখানেও কি ওই সেম লেখাটা লিখছে, বড় একটা নিউক্লিয়াস ভেঙে কাছাকাছি দুইটা নিউক্লিয়াসে কি পরিণত হবে। জিনিস কিন্তু একই কথা বলছে ওখানে। এই উপর থেকে নিচের দিকে, ওখানে বলছে আহো, আবার এখানে বলছে যাও, আর কিছুই না। এটুকু বুঝলে। এরপরে একটা এক্সাম্পল, এরপরে কি একটা এক্সাম্পল, যেমন এই যে ইউরেনিয়াম 235 92 একটা নিউটনের আঘাত করছে। এই যে নিউটনের তো আমরা ওই যে আল্লাহ গামার মধ্যে দেখছি না, নিউটন কি নিউটনের আমরা বর কত, পারমাণবিক সংখ্যা, আমরা এগুলো দেখছি। আচ্ছা, এখন দেখো, তাহলে এই যে ইউরেনিয়ামকে আমরা যখন একটা নিউটন দ্বারা আঘাত করি, এই যে বর্তমান বিশ্বের খোঁজ রাখো, এই যে ট্রাম্প কি বলতেছে, ইরানকে ইরানকে বলতেছে না তাদের ইউরেনিয়াম মজুদ কমাতে হবে। কারণ ইউরেনিয়াম মজুদ একটা নির্দিষ্ট লেভেল আছে, যেমন হইলো বাংলাদেশে ইউরেনিয়াম আছে। ইউরেনিয়াম আছে যেমন হইলো ধরো ওই যে কুলাউড়া পাহাড়ে পাওয়া গেছে, যেটা হইলো শুধু বইতেই সাধারণ জ্ঞানের জন্য লেখা। বাস্তবে এটা আদৌ অস্তিত্ব আছে কিনা জানি না। তবে হ্যাঁ, কিছু নিম্নমানের ইউরেনিয়াম এখন ব্যবহৃত হচ্ছে কোথায়? রূপপুর পারমাণবিক কেন্দ্রে। এটা হলো জ্বালানির জন্য আর কি। তো জ্বালানির জন্য এসব ক্ষেত্রে কি ইউরেনিয়াম ব্যবহার করা যায়। কিন্তু যদি অতিরিক্ত পরিমাণ সমৃদ্ধ করে, তোমার এটা নির্দিষ্ট লেভেল আছে, তখন এটা মনে হয় যে এখানে ইলমোটিভ থাকে। হ্যাঁ, কারণ এখানে তখন পারমাণবিক বোমা বানানোর জন্য কি ব্যবহার হতে পারে। ওই জন্য তো এই ইউরেনিয়ামের অজুহাত দিয়েই বারবার কি এই যে ইরান হামলা করে আর কি। কারণ জানে ইরানও যদি পারমাণবিক বোমা বানাই ফেলে, তখন তো আর কিছু করতে পারবো না, কারণ হে একটা মারবো, এ একটা মারবো, তোমার তাহলে এও ধ্বংস হইবো, হেও মরবো, দুইজনেই মরবো। তো ওই জন্য পারমাণবিক শক্তিধর রাষ্ট্রকে সহজে কেউ আঘাত করবে না। এর কারণে ইরানকে শক্তি মানে পারমাণবিক বোমা বানাতে দিচ্ছে না বারবার বিভিন্ন ভাবে। এখন তো ওদের মজুদ অনেক বেশি, অনেক বেশি, এই কারণে লাস্ট পর্যন্ত কি হামলা চালাই দিল। অথচ তাদের কোনো স্বার্থ নাই, স্বার্থ সংঘাত হলো ইসরায়েলের লগে, কিন্তু হামলা চালাইছে কি যুক্তরাষ্ট্র। হ্যাঁ, ওদের সাথে ইয়ে হইয়া। কিন্তু মেইন কারণ ওইটাই, কারণ জানে যে ইরান যদি এখানে পারমাণবিক শক্তিধর হয়ে যায়, তাহলে মধ্যপ্রাচ্য আবার তাদের খাওয়ার নাই। যারা করবে তাদেরকে মারবে। কারণ হলো এটা এমন একটা জিনিস, তোমার পারমাণবিক বোমা থাকা মানে কি তুমি কাউরে জিগাইবা না। জিনিস হলো এটা পারমাণবিক।
হ্যাঁ, এই যে পাকিস্তানের আছে, মানে যাদের আছে তাদেরকে অন্য দেশ সহজে কি এগোনো, কারণ এগুলোর ইয়ে আছে, কারণ এগুলো মানে দশকের পর দশক ধরে, দশকের পর দশক ধরে এর পরিণাম মানুষ ভুগতে থাকে। জিনিসটা খুব খুবই ডিভাস্টেটিং এবং হবে এক সময়। ধরো ওই যে যখন বলা আছে না যে ধর্মে যে এক সময় যে যুদ্ধ হবে, 99% মানুষে কি মারা যাবে, তখন তো সেটা হয়তোবা পারমাণবিক যুদ্ধ হয়, কারণ পারমাণবিক যুদ্ধ ছাড়া এত মানুষ মারা যাওয়া সম্ভব নয়। তুমি তোমার ঘরে কোনাদি লুকিয়ে থাকবে, তোমার মারবো কে, তাই না? পারমাণবিক বোমা হইলে চান্দু রক্ষা নাই, ওইটা তোমার সাইজ করে দিব। হ্যাঁ, তাহলে এখন দেখো, তাহলে ফিশনে এই যে দেখো এখানে আমরা ইউরেনিয়ামকে আমরা নিউটন দ্বারা আঘাত করছি, করার পরে কাছাকাছি ভরের দুইটা পারমাণবিক সংখ্যা বিশিষ্ট দুইটা পরমাণু বিভক্ত হয়েছে, একটা হলো বেরিয়াম হয়ে গেল, একটা হলো কিপ্টন হয়ে গেল। 56 আর হলো কি 36। আর তার মানে এদের ভর সংখ্যা, কার ভর সংখ্যা কত, এগুলোকে একটু মনে রাখতে হবে। সবটা আল্লাহর হস্তে পড়া না, কিছু জিনিস মনে রাখতে হবে। তাহলে এটা হইলো কি কি হইলো, নিউটন উৎপন্ন হইলো আর কয়টা দেখছো? পারমাণবিক বোমা কেন থামে না? এই তুমি এখান থেকে দেখো, এখানে কয়টা নিউটন দ্বারা আঘাত করছে? আঘাত করছে একটা, নিউটন দ্বারা দেখাইলাম আমরা। এখানে উৎপন্ন হয়ে গেছে আরো কয়টা, তিনটা। এই তিনটা আবার আঘাত করব, আবার এরকম উৎপন্ন হবে। তার মানে এই জন্য এটা চেইন রিয়েকশন, এটা হলো কি চেইন। এই যে দেখো, একটা দিয়ে আঘাত করছে, তিনটা হয়ে গেছে। এই তিন চান্দু, আবার তিন চান্দুর আঘাত করবো, ওখান থেকে আবার প্রতি তিন চান্দুর জন্য তিন চান্দু উৎপন্ন হইব। এরকম করে তার মানে এটা কি চেইন আকারে কি চলতেই থাকে, চলতেই থাকে। কারণ এটা স্বাভাবিক, দেখো আঘাত করছে একটা দিয়ে, হয়ে গেছে তিনটা, তার মানে এ তো আবার আঘাত করবো। এই কারণে চেইন রিয়েকশন এবং অনেক শক্তি উৎপন্ন হয়। যাই হোক, তাহলে নিউক্লিয়ার ফিশন এবং ফিউশনের তোমার কাজ কি, সংজ্ঞা মনে রাখা, এক্সাম্পল মনে রাখা। এরপরে যা মনে আসে তা লিখে দিবা। এই ফিশন আর ফিউশনের বিক্রিয়ার পার্থক্য আর পড়া লাগবে? যা পড়ছো তাই। নিউক্লিয় বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া, পার্থক্যটা একটু দেখবা। রাসায়নিক বিক্রিয়া তো এই স্বাভাবিক দেওয়া নেওয়া, আর এটা মানে কি একদম সাইজ করে দেওয়া। নিউক্লিয় বিক্রিয়া মানে কি একদম তোমার বংশ নির্বংশ, মানে কি নিউক্লিয়াসের পরিবর্তন করে দেয়। দেখো না, এটা কি হয়েছে, নিউক্লিয়াসের পরিবর্তন। এটা নিউক্লিয়ার ফিউশন এবং ফিশন দুইটার ক্ষেত্রে নিউক্লিয়াসের পরিবর্তন হয়েছে না, এক জায়গায় ভেঙে মানে গুঁড়া গুঁড়া মিলা বড় একটা হয়েছে, আবার বড় ভেঙে ছোট হয়েছে। তার মানে যেটাই হোক নিউক্লিয়াসের পরিবর্তন হয়েছে নাকি হয় নাই? কিন্তু এখানে ওই নিউক্লিয়াসের পরিবর্তন হয় না, এখানে কি হয়, ইলেকট্রনের সংখ্যা বা দ্রুত স্তরের মাধ্যমে, তো যাই হোক, তাহলে এখানে কি হয়, ইলেকট্রনের পরিবর্তন হয়। কারণ কেউ দেয়, যে বেড়া দিবে এর কমবো, আরেক বেড়া নিব, এবার আর কি বাড়বো, আর কিছুই না। তার মানে এই দেখো, যে বিক্রিয়ায় পরমাণু যোজ্যতা স্তরে আচ্ছা, আরেকটা জিনিস কথা হলো যোজ্যতা স্তর। আমরা তো জানি যোজ্যতা স্তর মানে কি, সর্ব বাইরের শক্তি স্তরটাকে আমরা কি বলি, যোজ্যতা স্তর। মানে যে স্তর থেকে ইলেকট্রন দেয় নেয়, ওটাই হলো কি যোজ্যতা স্তর। আর সব স্তর কিন্তু ইলেকট্রন দিবে না, নিবে না। সব স্তর দিবে। এই দেখো, এই দেখ এখানে ছবি আঁকা আছে। এই দেখো এখানে একটা স্তর, দুইটা স্তর, তিনটা স্তর। এই তিন স্তরের মধ্যে দিবে কোনটা, দিবে নিবে বাইরে, এটা তো স্বাভাবিক। এটা একটা স্বাভাবিক জিনিস। এই তিনটা স্তর ধরো, এখানে যদি তিনটা লেয়ার থাকে, তিনটা এখানে ধরো তিনটা লেয়ার আছে, বা তিন সারিতে তোমরা বসে আছো, তিন সারিতে বসে আছো। এখন ধরো যদি আসে, ধরো ইমনে যদি চাই যে দরজা খুলে একটা নিয়ে যাবো, তাহলে তুমি কার আগে নিবা, যে কাছে আছে তার নিবা, নাকি তুমি ভিতরে যাবে, ভিতরে তো তুমি তুমি নিজে কট খেয়ে যাবে, তাই না? তো জিনিসটা হলো এটা। তো এখানে এই যে দেখো তিনটা লেয়ার, তাহলে এখানে সবচেয়ে ইলেকট্রন যদি কেউ দিতে চায়, ছাড়তে চায়, তাহলে কই থেকে ছাড়বো, বাহির থেকে। এই দুই স্তর থেকে তো ছাড়ার সম্ভাবনা নাই। বাহির থেকে যাওয়ার পরে এর মধ্যে যদি আরো নেওয়ার ইচ্ছা থাকে, সম্ভব হইলে যদি বেশি শক্তি প্রয়োগ করতে পারে, তখন এখান থেকে যাইবো, এছাড়া কি। তার মানে এটা হলো যোজ্যতা স্তর, যেখানে ইলেকট্রন যেখান থেকে যাইতে পারে, যেখানে আবার নিতে পারে, এটাই। তো যাই হোক, প্রচুর শক্তির উদ্ভব হয়, আমরা তো জানি পারমাণবিক বোমা টোমা এগুলো অনেক শক্তির উদ্ভব হয়। এখানে জাস্ট শক্তির পরিবর্তন ঘটে, অত বেশি শক্তি উৎপন্ন হয় না। তারপরে গতিবেগ অনেক, এটা স্বাভাবিক। এই বেটা সবই বেশি বেশি। কারণ এই বেটার নাম হলো ট্রাম্প। এবার নাম হলো কি, এবার নাম হলো, এটা বাংলাদেশ, ইরান না, ইরানে দেখাই দিছে। ইরান, ইরান আর বাংলাদেশ। হ্যাঁ, ও বাংলাদেশে দেখো না, কদিন আগে ওই যে সশস্ত্র দিবসে যে প্রদর্শনী হয়েছে, বাংলাদেশের মিসাইল, বলছে কি স- সর্বোচ্চ রেঞ্জ হলো 200 কিলোমিটার। হ্যাঁ, মানে ওখান থেকে মারলে চাঁদপুরে গিয়া পড়বো না, দেখো কোন এক জায়গায় আটকে যাবে, ঢাকা ঢাকা থেকে মারলে। হ্যাঁ, এই কিও, কি হয়েছে আপনার? দাঁড়া দাঁড়া ক্লাস করো, কত দাঁড়াও, 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 ঘুমান দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, 2 মিনিট দাঁড়ায় থাকো। হয়, দাঁড়া দাঁড়া ইয়ে করো, ওই ভিডিও তো এ, বেঞ্চটা একটু টান দাও, এই সামনের দিকে টান দাও, এই সাইড টান দাও। হ্যাঁ, এই যে একটু জায়গা, এটা তো ওই যে
পরিষ্কার করছো তো, ওই জন্য পরিষ্কার করার সময় বেঞ্চ গুলা চাপা চাপা দিয়ে দিছে। এই কারণে তোমরা নিজেরা বসার সময় আরাম করে নিবে, সমস্যা কি? আচ্ছা, এরপর দেখো, এখানে আমরা এখানে আমরা জানি কি বিক্রিয়া গুলোর মধ্যে কি ঘটে? আমরা ওই যে সমানুকরণ করি না, সমতা যেটা, কিন্তু আমরা রাসায়নিক বিক্রিয়া সমতা করি না। এই যে এখানে একটা তোমার লিখতে হবে না, এখানে লিখতে, যেমন এই যে দেখো, অক্সিজেন আর হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি হয়েছে? পানি। পর আমরা দেখি যে পানিতে অক্সিজেন দুইটা, এই জন্য এই যে এখানে দুই আছে, এখানে অক্সিজেন, পানিতে অক্সিজেন একটা, দুই দ্বারা গুণ দিলাম, তাহলে হাইড্রোজেন এখানে দুই, এই দুই দুই গুণে চারটা হয়ে গেছে, তাহলে এখানে আছে দুইটা, কি করছি আরো দুই দ্বারা। তো যাই হোক, এই বেলাটা সমতা করা লাগে না, আর এখানে কি সমতা করা লাগে। আচ্ছা, এরপর দেখো, মোট চার সংখ্যা এবং ভর সংখ্যা সমান। তুমি দেখছো না, মোট দুই সাইডে কি মোট চার ভর সংখ্যা সমান থাকে, কিন্তু এখানে ওই রকম ওই না, এখানে হলো পরিবর্তন, এখানে তো পরিবর্তন হবে, এখানে একজনের দেয় আর একজনের কি নেয়। বাহ। হ্যাঁ, দাঁড়াও, বাহ, দাঁড়াও, আমার ইয়াটা মানে ভিডিওটা একটু চালু হোক, ইয়া কি বলে, নেটটা একটু চালু হোক। নেটটা চালু হইলে কথা বলার শুরু। গরম লাগলে ফ্যান দিতে পারো। হুম। এই যে টেরাং টেরাং বলে, যা টেরাং বলছো, টেরাং ফিরত ফিরত নাও। এই যে আছে, দেখছো? এই যে আছে। এ ভিডিও রেকর্ড হয়ে দিছে, এবার ধরে লই যাইবো। হয়েছে। ও, এবার আপনি একটু দাঁড়ায় ক্লাস করেন, কিছুক্ষণ ব্যায়াম হোক শরীরে। দাঁড়ায় ক্লাস করো, এত আরাম করে কি করবা? যে দেখো না, হয় যে দেখবো না, হে তার দাঁড়ায় কাছাকাছি এসে ক্লাস করো মানে, এত এত আরাম আরাম, ওই যে ওই সাইডে গিয়ে দেখেন, এতক্ষণ আরাম করছেন, এখন একটু কষ্ট করেন। আর যারা সামনে আছে এরা বসে থাকুন। আচ্ছা, এখন দেখো, যারা দেখো, এ বেটা, বুঝে কেন ওই কোন, তাহলে এখন দেখো, তার মানে এখানে কি ঘটে, নিউক্লিয়াস চার্জের পরিবর্তন ঘটে, তো ফলে সম্পূর্ণ মোল, নতুন মোলের সৃষ্টি হয় এখানে। এখানে, আচ্ছা, এখানে নতুন, এখানে কি নতুন কোনো কেউ সৃষ্টি হয়? নতুন কোনো মূল সৃষ্টি হয়? ওখানে নতুন মূল তো সৃষ্টি হয়, দেখো না, একটা ভাঙে আর একটা নতুন নিউক্লিয়াস হয়ে গেছে, এখানে হয় না। আর আর এটা রাসায়নিক এটা হলো রাসায়নিক চুল্লিতে নিয়ন্ত্রণ করে, এটা স্বাভাবিক, পার্থক্য নয়। দেখো, এরা নিজেরা পড়বা, আর কিছু না আমার। ডাটার পরমাণুবাদ পড়বা, লাগে না এগুলা, না এটা আসে না। রাদারফোর্ড পড়াবো, রাদারফোর্ড মানে একটু, সবে তিনটারে পড়ছো, কোনটা তিনটারে পড়ো না? হ্যাঁ, বেশি পড়ছো, হ্যাঁ, তাহলে একটু পড়বা, কারণ যদি আসে তাহলে তো মিস না যায়, আর এটা তো সহজ পড়া। আসতেই পারে, এক সময় আসছে না। মানে ধরো কেমিস্ট্রি এমন জিনিস, কেমিস্ট্রি বাদ দিয়ে পরে বলে প্ল্যান বানাইলে পারে না। তুমি এটা যদি পড়ো মানে লিখতে পারবা, আর কেমিস্ট্রি হুবহু মুখস্থ লেখা না, এটা তো বুঝার লেখা। এখন দেখো, যাই হোক, কত করে ভিডিও সংখ্যা বাড়ায়। রাদারফোর্ডের পরমাণু মডেল, তার মানে এই রাদারফোর্ড কত সালে বেটা কি করছে, 1911 সালে আলফা কণা বিক্ষেপণের মাধ্যমে যে মতবাদ দিচ্ছে পরমাণুর গঠন সম্পর্কিত। Just তুমি এই আলফা কণাটা মনে রাখবা। আর তো এই মডেল গুলো তো পরমাণুর সম্পর্কে, মডেল কার সম্পর্কে? এ তো তোমার সম্পর্কে তো আর বলে নাই বেটা। তার মানে এটা পরমাণু সম্পর্কে বলছে। আর কিসের মাধ্যমে বলছে? ওর পরীক্ষাটা আলফা কণা বিচ্ছুরণের মাধ্যমে, তো তার সংজ্ঞা দিয়ে দিবা যে আলফা কণা বিচ্ছুরণের মাধ্যমে ওই বেটা পরমাণু সম্পর্কিত যে মডেল দিছে, ওইটাই হলো কি তোমার রাদারফোর্ডের পরমাণু মডেল। এখানে উনি কি করছে, এটাকে সৌরজগতের সাথে তুলনা করছে, যথেষ্ট মিল আছে। হ্যাঁ। আচ্ছা, আমরা ওখানে আমরা দেখবো, ওখানে আমরা কি দেখবো, ধরো পরবর্তীতে জিনিসটা আছে, ধরো এটা একটা পরমাণু, এটা একটা কি পরমাণু, এটা হলো নিউক্লিয়াস। এটা হলো নিউক্লিয়াস, যদি বড় করে দিছে, এত বড় না। আর এখানে একটা ধরো পাত আছে, আসছে না গেছে? আচ্ছা, তাহলে দেখো, এই যে আমাদের এখানে চলুক, কেন আসলে সাথে সাথে ওই যে ইয়ে চালু হবে না। তাহলে এখন দেখো, এই যে এখানে একটা পাত, এই পাতটা কেন রাখছে, এখান থেকে যখন আলোটা যাবে, আলোটা গেলে যেন ওই যে তল তল করে উঠে আর কি, এই জন্য আমরা রাখলাম। আর এখান থেকে জাস্ট হলো মেইন জিনিসটা হলো কি, তোমার বিভিন্ন রকম রশ্মিগুলা, তো এখান থেকে হিলিয়াম রশ্মি তুমি নির্গত করছো, মানে এদিকে ছাড়ছো, এখান থেকে কি করছো, হিলিয়াম রশ্মি ছাড়ছো। তো এই যখন হিলিয়াম রশ্মি ছাড়লা, তখন দেখা যায় যে আস্তে আস্তে বুঝতে যাইতে পারো, যখন হিলিয়াম ছাড়ছো, এখন দেখা যাবে যে কি, যে রশ্মিগুলা
ম্যাক্সিমাম রশ্মিগুলা এইসব দিকে কি মানে এই পরমাণুর মধ্যে দিয়ে কি চলে যাবে, ভেদ করে চলে যাবে। আবার কিন্তু কিছু রশ্মি আছে এরকম যেগুলা এরকম কাছাকাছি গিয়া কি করবে, না এই কাছাকাছি দিয়ে যেগুলো যাবে বাঁকা হয়ে যাবে, কাছাকাছি গিয়া কি হবে এরকম কাছাকাছি, সবে তো কালাকালি, মানে কিছু আছে এরকম, কিছু আছে তোমার এরকম কাজ দিয়ে যখন যাবে তখন এরকম কি বেঁকে যাবে, এরকম কাজ দিয়ে যখন যাবে তখন এরকম বেঁকে যাবে আর কি। আবার কিছু আছে এই এই যেটা একদম সোজা যাবে ওইটা আবার কি করব, আবার ফেরত আসবে ওই ওই পথে। আবার যেগুলো একটু দুধ দিয়ে যাবে ওগুলো ওই ওই বরাবর কি ওই বরাবরে কি চলে যাবে, ভেদ করে চলে যায়। যেগুলো দুধ দিয়ে যাবে ওগুলা, হ্যাঁ, তাহলে যেগুলা পাশ দিয়ে যাবে ওগুলা কি চলে যাবে, আর যেগুলো একদম কাছাকাছি দিয়ে যাবে সেটা বেঁকে যাবে, আর যেগুলো একটু মোটামুটি পাশ দিয়ে দুধ দিয়ে যাবে ওগুলো সোজা জেনমেটটা ওমে চলে যাইবো। আর যে একদম মাঝ বরাবর যাবে ওই বেটা আবার কি ফেরত আসবে। তার মানে এখান থেকে কি উপলব্ধি হইতে পারে যে এখানে কেউ একজন আছে, কোন চান্দু আছে, যে চান্দু বরাবর কেউ গেলে কি করে এরে ফেরত পাঠায়, বা পাশ দিয়া গেলে এর ধাক্কা দিয়া কি এর প্রভাবে এর ভয়ে আরেক দিকে চলে যায়। এই জন্য কারণ কারণ এটা কেন, কারণ যখন দুধ দিয়ে যায় তখন তো হে পথ পরিবর্তন করে না, কিন্তু যখন পাশ দিয়ে যায় তখন পথ পরিবর্তন করে। তার মানে এখানে কেউ একজন আছে, এখানে কেউ একজন আছে। আর এবারে নিক্ষেপ করছে হিলিয়াম, নিক্ষেপ করছে কি হিলিয়াম, হিলিয়ামের চার্জ কি ধনাত্মক। তার মানে যেহেতু এ বরাবর যাওয়ার ফলে ফেরত আসছে, তার মানে বিকর্ষণ করছে। কারণ আকর্ষণ মানে তো যদি আকর্ষণ করতো তাহলে এ যখন আসতেছে তখন বলতো কি আহো আহো বাতিজা, তখন তখন এর নিয়ে কোলাকুলি করতো দুজনে, তাহলে এর ধরে ফেলতো। কিন্তু এটা তো ধরে রাখে নাই, কি করছে ফেরত পাঠাই দিয়েছে। তার মানে এর যে চার্জ এ বেটার চার্জ কি দুজনের চার্জ একই। তার মানে এটা যেহেতু হিলিয়াম যেহেতু প্লাস জানি ধনাত্মক, তাহলে এখানেও কি আছে ধনাত্মক। কারণ এটা ছিল মূল, and এটা থেকে বেটারা কি বলছে এটা আমরা একটু দেখি। এটা এবার আমাদের ঘুরে, এটা হলো মূল। এখন এটা থেকে ওই লোকেরা কি করে, মানে এখন মডেলটা আমরা একটু ব্যাখ্যা করি। এটা হলো মূল, এরপর বাকি কথা হলো নিজের মতো। তার মানে উনি ওনার মডেলটা হলো নিম্নরূপ। দেখো, এর কেন্দ্রে অতি ক্ষুদ্র পরিসরে ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু আছে। ওই যে ওই কথা বলছে, ওই কেন্দ্রের কথা বলছে আর কি, এই কেন্দ্রের কথা বলছে। ঠিক আছে, ভারী বস্তু আছে যাকে আমরা কি বলি নিউক্লিয়াস বলি। এই পরমাণুর সমবরই এই নিউক্লিয়াসে কেন্দ্রীভূত, মানে তার মানে পরমাণু আমরা তো জানি যে সমস্ত ভর ওখানেই তো থাকে, তাই না? ওই একই কথা। আচ্ছা, এরপর দেখো পরমাণুতে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারদিকে কি করে, নিউক্লিয়াসের কেন্দ্র করে সর্বদা ঘুরতে থাকে। এখন প্রত্যেক পরমাণুতে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের পরিমাণ সমান। এই জন্য পরমাণু কি বিদ্যুৎ নিরপেক্ষ। এই কথাটা কি বুঝছো? এই কথাটা কারণ এই যে দেখো, এই যে এই যে ধরো ইলেকট্রন গুলা যে একে কেন্দ্র করে ঘুরতে থাকে, ইলেকট্রন, আর ভিতরে আছে কি নিউক্লিয়াস, নিউক্লিয়াস মানে ধনাত্মক চার্জ, ভিতরে আছে কি ধনাত্মক চার্জ, বাইরে আছে ঋণাত্মক চার্জ, বাইরে আছে কি ঋণাত্মক চার্জ। এখন দেখো এই জায়গায় দুইজনের চার্জ যদি মানে সংখ্যা যদি সমান না হয় তাহলে কি হইব, এইটা যদি ঋণাত্মক ঋণাত্মক ধরো যদি এইগুলো যদি লেডি হয়, হ্যাঁ ফিমেল, আর এটা যদি হয় কি মেল, এটা যদি হয় মেল, ওই বেটা হারামজাদা। অবশ্যই। দাঁড়াও, ডাটা কি কোনটার মধ্যে আছে? আমি তো ডিসকাউন্ট করি নাই। না, ওয়াইফাই দিনে তো ডাটা ডাটা এটাই আছে, ভালো হয়েছে। আচ্ছা দেখো, তাহলে আমরা কি বলছি, এই যে দেখো এখানে ইলেকট্রন, এই যে এখানে আমরা বলছি ইলেকট্রন এই ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জের পরিমাণ কি সমান থাকে। সমান না থাকলে কি হইব, এখন এক জায়গায় যদি ধরো দুই মোল থাকে, একজনের শক্তি যদি আরেকজন সম্পর্কে বেশি থাকে, ধরো তোমরা দুইজন যদি হয়, এখন দুইজনের ধরো ঝগড়া লাগছে, এখন কি করবা, তোমার শক্তি বেশি, তুমি হেরে কি করবা একটা ঘুষি তামিয়ারে ঘুষি দিয়ে শোয়া ফেলবা। তো আর অথচ যদি হেও যদি তোমার মতো হয় তখন কি ঘুষি দেওয়ার আগে ভাববা যে আমি একটা দিলে আমারও তো ঠুয়া মারবো, ঠিক না? তখন তুমি কিন্তু দিবা না। তাহলে তখন কি হে কিছু বললে, হে মুখে বললে তুমিও জাস্ট কি হজম করবা, বা তুমি একটা বললে হে হজম করবো, তখন কি মারামারির মধ্যে কেউ কি যাবে না। তো জিনিস এদের জিনিসটা হলো এরকম যে ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ সমান থাকে। যদি সমান না থাকো তাহলে কি পরমাণু তো সবে মহাজগৎ সবে ধ্বংস হয়ে যাইতো।
কোনো পরমাণুর অস্তিত্ব পাইতা তুমি? কোনো পরমাণুর অস্তিত্ব তুমি পাইতা না, সবকিছু ধ্বংস হয়ে যাইতো। কারণ কি, কেউ কম কেউ কি বেশি, মানে চার্জের মধ্যে কোনো চার্জ কম কোনো চার্জ বেশি, তাহলে তো ওই বেলাটা টিকবো না, সব ধ্বংস হয়ে যাবো। তার মানে এখানে তোমার সমান মানে নিরপেক্ষ হওয়া লাগবে, এটা বুঝোই তো। ঠিক তোমাকে এক জায়গায় টিকতে হলে তোমাকে নিরপেক্ষ থাকতে হইব তো, হ্যাঁ, ওই বেশি উত্তমতম হইলে চলবো না আর কি। তো এই জন্য বলছে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, কারণ এখানে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের পরিমাণ সমান, অর্থাৎ ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান। এটা এইবারে বলছে। এখন দেখো, সৌরজগতের গ্রহসমূহ যেমন সূর্যকে কেন্দ্র করে অবিরাম ঘুরতেছে, একইভাবে পরমাণু ইলেকট্রন সমূহ কি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, এ আর কিছু লাগে না। এবং এই যে কেন্দ্র করে ঘুরে, এ দেখো, ফলে এখানে দুইটা বল ক্রিয়া করছে, দুইটা বল। এই যে ধরো, তুমি যে অনেক সময় সাইকেল চালাই বা ইয়াতে রাস্তার মোড়, আমরা মোড় যখন মোড়টা ক্রস করি, তো মোড় ক্রস করলে আমরা পড়ি না কেন? আমরা তো সাইকেলের সাথে ধরো বা কোনো কিছু গেলে আমাদের ওই যে সাইকেলের সাথে আমার বডিও বাঁকা হয়ে যায় না, কিন্তু আমরা তো পড়ে পড়ে যায়, পড়ে যায় না। কেন পড়ে যায় না? কারণ এখানে এখানে ধরো আমি যখন বাঁকটা কাটি, বাঁকটা কাটলে তখন ধরো এই যে আমি এদিকে ধরো একটা বাঁক কাটলাম, বাঁক কাটলে আমার বডির জন্য এদিকে যেমন একটা বল কাজ করে, একইভাবে এটার বিপরীত দিকেও কি কেন্দ্র কেন্দ্রের দিকে যেমন একটা বল কাজ করে যেমন পৃথিবীর দিকে, আবার একটা পৃথিবীর বাইরের দিকেও কি মানে বিপরীতমুখী কেন্দ্র বিমুখী বলও কি কাজ করে। তা দুইটা বলের পরিমাণ সমান হওয়ার কারণে আমরা কি করে যাই না, পড়ে যায় না। তুমি যখন তোমার শরীরের ব্যালেন্স হারাই ফেলো, মানে একটা এই দুইটা মানে কেন্দ্রমুখী বল কেন্দ্র বিমুখী বল দুইটা যদি কম বেশ হয়, তখনই তুমি কি কেল্লা পথে, তখন তুমি সাইজে যাবে। ঠিক আছে, এখানে ওই কথাটা বলছে যে এই যে দুইটা বল ক্রিয়াশীল, এই যে যখন ঘুরতে থাকে তখন কি এখানে দুইটা বল ক্রিয়াশীল, এক হলো কেন্দ্রমুখী আকর্ষণ বল, অন্যটি কেন্দ্রমুখী বিকর্ষণ বল। এই দুইটা পরস্পর সমান হয়, একটা আরেকটাকে নষ্ট করে দেয়, আর কেউ ধ্বংস হয় না, দুইজনের সমান। এইটা হইলে কি ওই বেটার কথা, মানে উপলব্ধি আর কি এই জিনিসগুলা। এখন ওই বেটার কিছু সীমাবদ্ধতা কি মুরব্বী সীমাবদ্ধতা আছে। তাহলে ওখানে উনি কি বলছে, উনি দেখো দাদা বলতে সীমাবদ্ধতা কি, উনি লিখলেন কক্ষপথগুলোর আয়তন আকৃতি সম্পর্কে এই মডেলে তেমন কিছুই বলা হয়নি। মানে এই যে যে কক্ষপথে ঘুরে ইলেকট্রন গুলা এখানে আকার আকৃতি কিরকম হবে এগুলো কিছুই কি হবে এটা বলে নাই। আবার এখানে বহু ইলেকট্রন বিশিষ্ট তোমার নিউক্লিয়াসের ক্ষেত্রে কিভাবে ইয়া করবে, উনি একটা কথা বলছে যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন সমূহ কিভাবে নিউক্লিয়াস চারদিকে ঘুরতে থাকবে, মানে ওটা উনি কিছু বলে নাই। আর পরে উনি ওনার ইয়াতে বর্ণালী সম্পর্কে আছে, তবে বর্ণালী ব্যাখ্যা দেয় নাই। প্রত্যেকের আমাদের প্রত্যেক পর্বের একটা নিজস্ব বর্ণালী আছে, মানে রশ্মি আছে, কিন্তু কিন্তু উনি এই বর্ণালীর ব্যাখ্যা, কারণ আমরা জানি যখন একটা পরমাণু ধরো কোনো আলো বিকিরণ করে, তো এটা তো একটা রশ্মি তাই না, সবারই আছে, কিন্তু উনি এটা সম্পর্কে কিছু বলে নাই, উনি এটাকে এটা বাদ দিয়ে চলে যান। সূর্য এবং গ্রহগুলোর মধ্যে মহাকর্ষ বল বিদ্যমান, কিন্তু নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যেও স্থির একটা বৈদ্যুতিক আকর্ষণ বল বিদ্যমান। এই দুই বলের প্রকৃতির মান যদি ভিন্ন হয়, তখন এদেরকে তুলনা করা যুক্তিসঙ্গত নয়, ভিন্ন হলে সমস্যা, দরকার নেই এত কিছু। আচ্ছা যাই হোক, তারপরে আরেকটা কথা বলছে, ম্যাক্সওয়েলের তথ্য অনুসারে আমরা কি জানি, এই যে ইলেকট্রন গুলা যে ঘুরতেছে, তো ঘুরলে তো শক্তি বিকিরণ করবে না। ফ্যান ছেড়ে দাও, গরম হইলে, গরম গরম হয়ে গেছে, ফ্যান ছাড়ো, তুলো উপরে তুলা, হ্যাঁ, সব দাও, হ্যাঁ, সব সাপ দিছে, আরেক আরেক চাপ দাও, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন দেখো, যেহেতু যখন ঘুরতে থাকে তো সে শক্তি বিকিরণ করে না, তো এই শক্তি বিকিরণ করতে করতে একসময় কি হইব, তুমি যে এখন এই যে ধরো খাই আসছো, এখন যদি আর আবার না খায় শুধু কি পরিশ্রম করো, ঘুরতে থাকো, একসময় কি হইব, ফিটে যাবে না? তো ওই বেড়া তো কথা, ইলেকট্রন ঘুরতেছে ঘুরতেছে তার শক্তিটা বিকিরণ করে, একসময় ইলেকট্রন তো ফিট হয়ে যাবে কেন্দ্রের মধ্যে। তো ফিট হয়ে গেলে কি হইব, এবারে কি আর টিকবো? তখন আলটিমেটলি ওগুলোর সময় কিছু বলে নাই, ঠিক আছে। আরেকটা হলো কি, নিউটনের মাধ্যাকর্ষণ এবং গতির যে সূত্রের উপর ভিত্তি করে রাদারফোর্ডের পরমাণু মডেল প্রতিষ্ঠিত হয়, কিন্তু এই সূত্র কেবল নিরপেক্ষ বস্তুর জন্য কি প্রযোজ্য, কিন্তু যেগুলো তড়িৎ আধান যুক্ত ওগুলোর ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এই জন্য তো ওটা তো আগে বলছে যে এই যে ইলেকট্রন এবং প্রোটন মানে ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জের পরিমাণ কি হবে, সমান, সমানের কথা বলছে না। তার মানে এটা হলো নিরপেক্ষের জন্য প্রযোজ্য, অন্য জাগত বেশি সেগুলোর জন্য এটা প্রযোজ্য না। এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা এটা আমি প্রথমে বলে দিছি, এটা হইলো পড়বা, পারবা? 4:09 আর পারো এটা, কারণ এটা আমি আর বললাম না কিছু, এটা পাগল। এরপরে বোরের সম্পর্ক, এগুলো সহজ, এগুলো কম্পেয়ার করে পড়বা, মানে ওই বেটা কি বলছে, বেটা কি বলছে, আর তেমন কিছুই না।
কারণ এগুলো তো তুমি জানবাই। তুমি ইয়া পড়বা না, কোয়ান্টাম সংখ্যা পড়বা না? কোয়ান্টাম সংখ্যা পড়লে কোনটাকে কি দ্বারা প্রকাশ করে তুমি তো জানতে হবে নাকি? তোমার তো যেহেতু জানতে হয়, তাহলে তুমি শুধু শুধু ইয়ে করবা কেন? তাহলে এখন দেখো বোর, এবারে কি বলছে? এবারে রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে কিছু যে সীমাবদ্ধতা ছিল কিছু উনি সংশোধন করছে, যে ত্রুটি আছে এই ত্রুটিগুলো সংশোধন পূর্বক যে মডেলটা প্রণয়ন করছে ওইটা হলো কি রাদারফোর্ড। তাহলে তুমি ওই জিনিসটা মনে রাখবা। তুমি তুমি এখানে ওইটা মনে রাখবা। এই গাড়টা ইয়ে হয়ে রয়েছে, এই জন্য বাতাস। চাপ দাও এদিকে। আরে দাদা, ধরো। এই যে দাদা, বাতাস যাও হইলো ওই যে ওইটার দিকে। হ্যাঁ, ও ল্যাপটপ, আমি বলছি ওটা করে দিতে। আমি একটু বুঝে যাই। ওরা ওরা যে হচ্ছে পঞ্চগড় তেঁতুলিয়া থেকে। আর তুমি এখান থেকে তুমি কেন ধরো? আচ্ছা আমরা, আচ্ছা বোর পনেরো মডেল পরে আজকাল পড়াবো না, ঠিক আছে? আচ্ছা এখন দেখো, আমরা এই জায়গায় বোর পরমাণু, উনি উনি মূলত কয়টা বিষয় নিয়ে কথা বলছে? তিনটি বিষয় নিয়ে কথা বলছে। আর যদি অন্ধকার হয় না যেতে পারো, তাহলে ছুটি দিয়ে লাভ কি? এ- একটা হলো একটা হলো শক্তি স্তর সম্পর্কিত মতবাদ। সমস্যা নাই, থাকলে সমস্যা নাই, যে বাজার করে দুজন আছে তো, একজন হয়ে যায়। বাজার দুজন বাজার করেন, তাদের রান্না করার তো কতজন আছে, রান্না বান্নার লোকজন সব আছে। এখন দেখো, তাহলে একটা ছিল কি কি নিয়ে? তিনটি আগে উনি ওনার স্বীকার্য গুলা মতবাদ তিনটে ভাগে ব্যাখ্যা করছেন। একটা কথা বলছেন উনি শক্তি স্তর সম্পর্কে। আর শক্তি স্তর তো আমরা বুঝি যে যেখানে মানে ইলেকট্রন গুলা কি যেখানে অবস্থান করে, এটা। আচ্ছা, এখন উনি বলছে কি যে পরমাণু ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারদিকে কতগুলো স্থায়ী কক্ষপথে কি ঘুরে, এগুলো সব বুঝার পড়া। কেউ মুখস্থ করলে তার জন্য সমস্যা। এই যে যে পথে ঘুরে ওই পথগুলোকে আমরা কি বলি? অরবিট বা শক্তি স্তর। এখন এই যে যখন ঘুরার সময় এই ইলেকট্রন গুলা কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না, যখন ঘুরতে থাকে তখন শোষণ বা বিকিরণ করে না। আগেরটা ইয়ার মধ্যে ছিল যে ওইবারে যখন ঘুরে ইলেকট্রন যদি শক্তি বিকিরণ করতে করতে একসময় নিঃস্ব হয়ে যাবো, হ্যাঁ পতিত হবে। তাহলে এখানে ওইটা বলে না, এখানে বলছে কি শক্তি শোষণ বা বিকিরণ করে না। নিউক্লিয়াস থেকে ক্রমাগত দূরবর্তী শক্তি স্তর সমূহে প্রথম দ্বিতীয় তৃতীয় দ্বারা আমরা চিহ্নিত করি। এই যে এটাকে ধরো 1 নাম্বার, এটা এটা যদি নিউক্লিয়াস হয়, এটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার শক্তি স্তর আমরা দ্বারা প্রকাশ করি। এবং যে দেখো, যে শক্তি স্তর নিউক্লিয়াস থেকে যত দূরে তার শক্তিও কি, প্রত্যেক শক্তি স্তরে নির্দিষ্ট একটা শক্তি সম্পন্ন থাকে। যে শক্তি স্তর নিউক্লিয়াস থেকে যত দূরে তার শক্তি তত বেশি। তো শক্তি স্তর গুলোকে আমরা কি দ্বারা প্রকাশ করি? মানে এটা আমরা কোয়ান্টাম সংখ্যা যখন দেখবো তখন আমরা দেখবো যে এই শক্তি স্তর গুলোকে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। এই কোয়ান্টাম সংখ্যাগুলো আমরা কি দ্বারা সংক্ষেপে এন দ্বারা প্রকাশ করি। এন এর মান 1 2 3 4। 1 হলে কে, 2 হলে এল, 3 হলে এম, এন। তার মানে এটা হলো শক্তি স্তর সম্পর্কিত মতবাদ। তোমার পারবা? এটা আমি রিপিট করলাম না, এগুলো সহজ। তাহলে এরকম এরকম একটা কক্ষপথ দেখায়, এটাকে বলে দিবা এটা হলো কে, এটা হলো এল, এটা হলো কি এম। এই এরপরে কৌণিক ভরবেগ সম্পর্কিত এবারে কথা বলছে। একটা নির্দিষ্ট শক্তি স্তরে ঘূর্ণনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগও কি নির্দিষ্ট, এবং ওইটা কত, এত। এখন দেখো কৌণিক ভরবেগ অ্যাম্পিয়ার, হ্যাঁ, এন h/2। এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক, এইচ হলো কি প্লাঙ্কের ধ্রুবক, এই যে এটা আর কি। তাহলে এম হলো ইলেকট্রনের ভর বেগ শক্তি স্তরের ব্যাসার্ধ। যাই হোক, এখানে শুধু, আচ্ছা যাই হোক, এই যে এটা, তাহলে এখানে তোমার এটা এটা মনে রাখবা, ঠিক আছে? এই যে ভর বেগ, এই যে ভর বেগ, হ্যাঁ, তাহলে এম্বিয়ার ইকাল টু কত? N/h/2 পাই। এটুকু মনে রাখবা, আর কিছু লাগবে না। এটুকু মনে রাখে ওখানে কোনটা দ্বারা কি বুঝেছে এটুকু দিয়ে দিবা। শক্তি বিকিরণ সম্পর্কিত মতবাদ। এখন দেখো, এই যে ইলেকট্রন সমূহ সবসময় কি করে? উচ্চ শক্তি থেকে গেলে শক্তির বিকিরণ করে, উচ্চ থেকে নিচে গেলে। আবার নিচে থেকে উপরে গেলে এটা এটা স্বাভাবিক। উপর থেকে নিচে নামলে বিকিরণ করবে না। আর নিচ থেকে উপরে যাওয়া কি অনেক শক্তি শোষণ করবে, কারণ স্বাভাবিক নিচ থেকে উপরে
যাইতে হলে তো কি করবে, নিচে একটা দাঁড়ায় একটু স্পিড খাইয়া নিবা, খায়া এরপরে উপরের দিকে উঠবা, ঠিক আছে? তাহলে ওই কথাটা এখানে বলছে যে তোমার, তাহলে শক্তির বিকৃত শক্তি যে ডেইলি দ্বারা প্রকাশ করা হয়, ডেইলি মানে কি E2 মাইনাস Q1 সমান সমান Hb। এই যে এখানে, এখানে বি দ্বারা কি করছে, ফ্রিকোয়েন্সি বোঝাইছে, ওই যে কম্পাঙ্ক, যেটা আমরা ফিজিক্সে আমরা কম্পাঙ্ক জ্ঞান দ্বারা প্রকাশ করতাম আর কি ফিজিক্সে, এখানে এখানে কি দ্বারা প্রকাশ করছে, বি দ্বারা প্রকাশ করছে। ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক আর কি। এবারে কি একটু দুঃখ আছে, মনের দুঃখ। তাহলে এবারে মনের দুঃখ কি সীমাবদ্ধতা। তাহলে এবারে কি বলছে, ইলেকট্রন যে নির্দিষ্ট বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে না, উনি শুধু হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা দিছে, অন্যদের গুলো দিতে পারে না। আর ওই বেটা কিছু দিতে পারে না, প্রথম বেটা। মানে এটা একটু একজনের পারছে। আচ্ছা, এখন দেখো, বোর পরমাণুর মডেল অনুসারে পরমাণুতে প্রতিটি ইলেকট্রনের অবস্থান ও তার গতিবেগ অনুসারে, কিন্তু হাইজেনবার্গের অনিশ্চিত নীতি আমরা শেষে পড়বো। নীতি থেকে আমরা কি জানি, ইলেকট্রনের অবস্থান এবং গতিবেগ এটা কখনোই নির্ণয় করা সম্ভব না, ওর নাম হলো অনিশ্চয়তা নীতি। তার মানে ওই বেটা বলছে কি, মানে ইলেকট্রনের অবস্থান গতিবেগ কখনো নির্ণয় করা সম্ভব নয়, ওই নীতিটাকে অনিশ্চিত নীতি। মানে দুই কথাগুলো দুই রকম হয়ে গেছে না, ওইটা বলছে নির্দিষ্ট, আবার এখানে বলছে নির্ণয় করা সম্ভব নয়। তাহলে এটা মানে দুই রকম ভুল পিটাইছে। এবারে বোরের মডেল অনুসারে কি বলছে, বিকিরিত বা শোষিত বর্ণালীতে একটি বর্ণালী থাকে, কিন্তু আমরা যখন দেখি যে ওই ওই একটা বর্ণালীতে যখন আরো ভালোভাবে দেখতে যাই, ওইটা অসংখ্য বর্ণালীর সমষ্টি। এটার ব্যাখ্যা কেউ বেটা দিতে পারে নাই। আচ্ছা, তাহলে এই যে বোর পরমাণু মডেল আর কিছু লাগবে না। ও, সমীকরণ তো আছে। আচ্ছা, না আছে যেহেতু ওই দরকার, আমরা দুইটা দুইটা ক্লাসে শেষ করবো এটা, ঠিক আছে? হবে, দুইটা হবে। মানে না, তিনটা ক্লাস লাগে আর কি। অঙ্ক সহজ, দুই তিনটা ক্লাস লাগে, অঙ্ক নিজেরা করবা। হ্যাঁ, না দ্বিতীয় অধ্যায় লাগবে না, তবে দাঁড়াও, তৃতীয় অধ্যায় লাগবে মনে হয়।